কিউরিও ফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্টে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি কৌস্তভ। আজকে মুম্বাইয়ের একটি ঘটনা আপনারা শুনতে চলেছেন, মুম্বাইয়ের হন্টেড ফ্ল্যাট নাম্বার 421, যেখানে একটি কাপল লিভ ইনের জন্য যায় এবং সেখানে একের পর এক মারাত্মক কিছু ঘটনা ঘটতে থাকে, যার ব্যাখ্যা সাধারণ বুদ্ধিতে মেলে না। এই ফ্ল্যাটে থাকাকালীন ছেলেটির বিহেভিয়ার আস্তে আস্তে চেঞ্জ হয়ে যেতে থাকে। তারা এমন একটা জিনিস খেয়ে ফেলে যেটাকে আমরা প্রেতের এঁটো বলি। প্রচণ্ড মারাত্মক একটি ঘটনা কিউরিও ফাইটের ঘোষলি কল রেকর্ডিংয়ে আজকে আপনারা শুনতে চলেছেন। আজকের এই এপিসোড আপনারা কোথা থেকে দেখছেন সেটা কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন অ্যান্ড সাবস্ক্রাইব করুন কিউরিও ফাইটে আপনারা যদি নতুন হন। আপনি যদি আমার থেকে কোনো স্পিরিচুয়াল হেল্প চান, কোনো অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন চান, তন্ত্র রিলেটেড কোনো হেল্প চান, যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে, যেটি হচ্ছে 6290675195। এই নম্বরে যোগাযোগ করে আপনারা আমার সাথে কথা বলতে পারেন। আর হ্যাঁ, আপনারা যদি আপনাদের নিজস্ব ঘটনা কিউরিও ফাইটে এরকমই একটা ঘোষলি কল রেকর্ডিংয়ের মাধ্যমে শেয়ার করতে চান, যোগাযোগ করতে পারেন এই সেম নম্বরেই। আমি আর বেশি কথা বাড়াবো না, সরাসরি চলে যাব কিউরিও ফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্টে। আর আজকের এই কল রেকর্ডিংয়ে আমাদের সাথে রয়েছেন বনি। Curio Fight presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে তুমিও। হ্যালো বনি, কেমন আছো? হরে কৃষ্ণ, আমি খুব ভালো আছি। তুমি কেমন আছো? আমিও ভালো আছি। তো বেসিক্যালি অনেক বছর পরে ফার্স্ট টাইম আমাদের কথা হচ্ছে, ঠিক আছে? 2021 বা 22-এ তুমি যোগাযোগ করেছিলে, তারপর ফার্স্ট আজকে আমাদের কথা হচ্ছে, ঠিক আছে? এবং ইতিমধ্যে কৌস্তবের আড্ডাতেও তোমার সাথে আমাদের একটা শুট হয়েছে একটা কেস নিয়ে। বাট একদম আজকে যে ঘটনাটা বলবে সেই ঘটনাটা পুরোপুরি আলাদা, যেটা আমি বুঝতে পারছি। মুম্বাইয়ের কেস, তাই তো? একদম। কি ঘটেছিল বনি, একদম শুরু থেকে আমি জানতে চাই তোমার থেকে কি হয়েছিল। আজকের ঘটনাটা দুটো ছেলে মেয়েকে নিয়ে, সোনিয়া আর দেবরাজকে নিয়ে। তো আমাদের সোনিয়ার বাড়ি হচ্ছে তোমার সোদপুরে এবং দেবরাজের বাড়ি আমাদের কলকাতার নিউ টাউনে। কর্মসূত্রে দেবরাজ 8 বছর ধরে মুম্বাই থাকে। তো সোনিয়ার সাথে ফেসবুকেই আলাপ হয় দেবরাজের। তো তারপরে কথাবার্তা বলতে বলতে সোনিয়া ঠিক করলো যে আমিও তাহলে মুম্বাইয়ে শিফট করে যাব। তো দেবরাজের সাথেও কথা বললো। তো যেহেতু একটা ওদের রিলেশনশিপও শুরু হয়েছিল, যে কারণের জন্য দেবরাজ পুরো সাপোর্টটা ওকে করলো যে তুমি বাড়িতে কথাবার্তা বলো, বলে তুমি আসো, কোনো অসুবিধা নেই, আমি আছি। তো এইভাবে তো যাওয়া যায় না। তো সোনিয়া আর দেবরাজের বাড়িতে দুই বাড়ি থেকেই কথাবার্তা হলো। ওদের রিলেশনশিপ খুব কম টাইমের মধ্যে ওদের দুজনের বাড়ি থেকে না মেনে নিল ওদের রিলেশনশিপটা। এবং সেই সূত্রে সোনিয়া দেবরাজ ঠিক করলো যে তাহলে তুমি চলে আসো। তো সোনিয়া ওইটা ভেবে তোমার মুম্বাইয়ে একটা জবের জন্য অ্যাপ্লাই করছিল বারবার করে, কিন্তু হচ্ছিল না। বাট আনফর্চুনেটলি হয়ে গেছে, যে কারণের জন্য সোনিয়া তোমার মুম্বাই পাড়ি দিল। তো এবার মেন সমস্যাটা শুরু হলো কি, সোনিয়ার বাড়ির অর্থনৈতিক কাঠামোটা না অতটাও স্ট্রং নয়, যে কারণের জন্য সোনিয়া ঠিক করলো যে আমি যেখানে যাচ্ছি সেখানে আমি একটা কম রেন্টের কোনো কিছুতে আগে থাকার চেষ্টা করব, তারপরে যখন আমার কাছে একটু টাকা জমে যাবে তখন আমি একটা ভালো কোনো ফ্ল্যাটে বা ভালো কোনো জায়গায় হচ্ছে থাকবো। তো দেবরাজ যদিও হচ্ছে ওর ফ্ল্যাটে শেয়ারে থাকতো, 3-4 জন ছেলে একসাথে শেয়ারে থাকতো ওরা। তো সেই অনুযায়ী দেবরাজ বলল যে দেখো আমি আমার যে বন্ধুরা রয়েছে তাদেরকে বলছি, কিন্তু সোনিয়া তারপর নিজেই বললো যে না না, আমি নিজের জন্য একটা ফ্ল্যাট নিয়ে নেবো, তুমি একটু খোঁজাখুঁজি করো। তো দেবরাজ ওর সব বন্ধুদেরকে বলে যা যা ফ্ল্যাটের খোঁজ দিচ্ছিল মুম্বাইয়ের, তো যথেষ্ট হচ্ছে দাম বলছিল,
এবার সোনিয়া বলল যে শোনো, একটু কম দামের মধ্যে হচ্ছে খোঁজো। তো এরকম খোঁজ করতে করতে একটি কম দামের ফ্ল্যাটের কথা হচ্ছে ওরা জানতে পারে। তো সোনিয়া ইতিমধ্যে হচ্ছে তোমার মুম্বাইয়ে যাবে যাবে এরকম সময়, কারণ সোনিয়া যাওয়ার আগেই ফ্ল্যাট খুঁজতে শুরু করে দিয়েছিল দেবরাজ। তো সোনিয়া যেদিনকে ঢুকলো সেদিনকে হচ্ছে সোনিয়া হয়তো 2 দিন হোটেলে হচ্ছে ছিল। তারপরে গিয়ে ও নিজেও দেখতে যাচ্ছে কিছু ফ্ল্যাট যেগুলো কম বাজেটের মধ্যে। তার মধ্যে থেকে একটা ফ্ল্যাট ছিল, যে ফ্ল্যাটটাতে হচ্ছে যে দেখাচ্ছে ফ্ল্যাট, সে বললো যে শোনো, এর থেকেও সস্তা এরকম একটা ফ্ল্যাট রয়েছে। তো তখন সোনিয়া বলছে যে মানে সোনিয়ার কাছে সব ফ্ল্যাটের দামটা এতটাই বেশি লাগছে, খুব স্বাভাবিক ব্যাপার, যে সোদপুর থেকে ও গেছে, গিয়ে মুম্বাইয়ে যতটা ফ্ল্যাটের রেন্ট ভেবেছিল যা হবে তার থেকে ওর কাছে দ্বিগুণ তিনগুণই লাগছে। সেই কথা অনুযায়ী ও বললো যে সব থেকে কম দামে কি ফ্ল্যাট রয়েছে সেটা আমাকে দেখান। তো যে দেখাচ্ছিল সে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর বলছে যে এই ফ্ল্যাটটি রয়েছে, ফ্ল্যাট নাম্বার হচ্ছে 421। তো বললো এই 421, এটার খুবই কম ইয়ে রয়েছে, রেন্ট রয়েছে। রেন্ট রয়েছে। তো তুমি তুমি কোন এটা সালের দেখতে ঘটনা বলছো বনি এটা? এটা আমি বলছি 2024-এরই কথা তোমাকে বলছি। ওকে ওকে বেশি দিনের হচ্ছে কথা নয় এটা। ওকে, হ্যাঁ তারপর? তো এরপরে ও জিজ্ঞাসা করলো যে এই ফ্ল্যাটের মালিকের সাথে আমি কিভাবে যোগাযোগ করবো বা যা কিছু। বলছে শোনো, তোমাকে আমি মালিকের নাম্বার দিতে পারবো না, তার কারণ আমি এসে হচ্ছে তোমার কাছ থেকে নিয়ে যাব, ভাড়ার টাকাটা তুমি আমাকেই দিয়ে দেবে। তো তখন দেবরাজ বলল যে মানে আমরা কোনো ওনারের সাথে কথা বলতে পারবো না? বলছে না না, ওনারা হচ্ছে বাইরে থাকেন, তো সবকিছু আমার সাথে, তোমাদের সাথে আমি ফোনে কথা বলিয়ে দেবো, কিন্তু আমি তোমাদেরকে নাম্বার দিতে পারবো না। তো ওদের কাছে অত কোনো কিছু ম্যাটার করেনি, যে ঠিক আছে চলো কথা তো বলে দিচ্ছে। তো যখন কথা বলালো, তো তখন ওনার বললো যে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি হচ্ছে ওর কাছ থেকেই টাকা নিয়ে নেব, কিন্তু হচ্ছে তোমাদের কোনো চিন্তা নেই। তো এইটুকুনি, মানে একদম গা ছাড়া ছাড়া ভাবে কথা বলে ওদের সাথে ফোনটা রেখে দিল। তো যে টাকায় ওরা ওই ফ্ল্যাটটা পেয়েছে, ওদের কাছে তো একটা অনেক বড় ব্যাপার। তো সোনিয়া একাই থাকবে, দেবরাজ যে পুরোপুরি এই ফ্ল্যাটে চলে আসবে এরকম কিন্তু কোনো ভাবনা চিন্তা করেনি যে লিভিং এ ওরা হচ্ছে থাকবে। তো সেই কথা ভেবে সোনিয়া তো সব জিনিসপত্র, মানে হোটেল থেকে সব জিনিসপত্র নিয়ে যেদিনকে হচ্ছে ঢুকবে সেদিনকে ঢুকেই যখন ও ভেতরে ঢুকছে, তখন দেখছে যে প্রচন্ড নোংরা। মানে একটা ঘর তাও একটু পরিষ্কার থাকে, কিন্তু ভেতরে যা যা নোংরা, মানে ফ্ল্যাটটা দেখেছে ভালো কথা, ওপর ওপর সাজানো রয়েছে, কিন্তু যদি একটুখানি ভেতরে মানে রান্নাঘর খুঁটিয়ে যদি দেখো দেখো তাহলে প্রচন্ড ঝুল, প্রচন্ড বলতে প্রচন্ড ঝুল। তো সোনিয়া ঠিক করলো যে আমি একটুখানি কদিন তো ফ্রি রয়েছি, আমার ডিউটি জয়েন করতে হচ্ছে 1-2 দিন বাকি রয়েছে, তো আমি এই রুমটা ভালো করে সাজিয়ে গুছিয়ে নিই, যত ঝুল আছে সব ঝুল আমি ঝেড়ে নিই। এবার সোনিয়া যথারীতি হচ্ছে ঝুল ঝেড়েছে, ঝুল ঝাড়ার পরে ও গেছে ওয়াশরুমে। ওর খুব আশ্চর্য একটা জিনিস লাগে, ও যবে থেকে হচ্ছে এই ফ্ল্যাটটাতে ঢুকেছে, মানে যেদিনকে থেকে ফ্ল্যাটটাতে ঢুকেছে, এই ফ্ল্যাটটাতে ঢোকার পরের থেকেই ওর কাছে না মানে এরকম মনে হচ্ছে যে আলো থাকতেও আলো নেই। মানে ও যতই দরজা জানলা খুলুক না কেন, তারপরেও ওর কাছে যেন কেমন মনে হচ্ছে যে আলোটা খুব কম, আলোটা খুব কম, এরকম ওর কাছে মনে হতো। এবং বাথরুমে একটা জিনিস খুব সমস্যা হতো, সেটা হচ্ছে বাথরুমের যে শাওয়ারটা রয়েছে সেই শাওয়ারটা দিয়ে না সবসময় টুকটুক টুকটুক করে জল পড়তেই থাকতো, পড়তেই থাকতো। তো ও যেদিনকে ঝুল ঝাড়লো, ঝুল ঝাড়ার পরে ও ওয়াশরুমে গেছে, ওয়াশরুমে যাওয়ার পরে ও স্নান টান করে বেরিয়ে আবার হচ্ছে খাটে বসেছে। এই ঝুল ঝেড়ে স্নান করে খাটে বসা থেকে খুব বেশি হলে 1 ঘন্টা 10-15 মিনিট হচ্ছে ওর লেগেছে। সেইখানে দাঁড়িয়ে ও আবার হচ্ছে গিয়ে রান্নাঘরে দেখছে যে একটুখানি আমি রান্না হচ্ছে করে নিই, একটুখানি ভাত করে নিই এবং একটুখানি আমি ডিম ভাজা করে নিই বা কিছু এরকম, যে আলু ভাজা করে নিই।
ও রান্নাঘরে গিয়ে দেখছে যে ও রান্নাঘরের যে যে ঝুলগুলো ভেঙেছিল সেই সেই ঝুলগুলো আবার সেই জায়গাতে সেই রকম অবস্থাতে রয়েছে। মানে 1 ঘন্টা 10-15 মিনিটের মধ্যে বা তারও কম লেগেছে সেই জায়গায় দাঁড়িয়ে আবার কিভাবে ঝুল জমতে পারে সেম ভাবে। পসিবল না এটা। সেই জায়গায় দাঁড়িয়ে ও ওরকম দেখছে, ও ভাবছে আমি কি এখানে হচ্ছে ঝুল ঝাড়তে ভুলে গেছি। ও আবার কি করলো যে স্নান হয়ে গেছে বলে আর ঝুলটা ঝাড়লো না, ও ভাবলো যে এটা আমার মনের ভুল, হয়তো আমি সব জায়গায় দিয়েছি, এই জায়গায় হয়তো আমি দিতে ভুলে গেছি, ঝুল ভাঙতে ভুলে গেছি। ও নিজের মনকে এরকম ভাবে বুঝিয়ে নিল। ও রান্না টান্না করে গিয়ে খাওয়া দাওয়া করছে। এরপরে ঠিক ও শুয়ে রয়েছে, দুপুরবেলার পরে ও যখন উঠবে সেই সময় ওর ওয়াশরুম থেকে না জল পড়ার শব্দ হচ্ছে। ও হঠাৎ করে উঠে ভাবছে জল কোথা থেকে পড়ছে। ও সঙ্গে সঙ্গে ওয়াশরুমের দিকে যেতে গিয়ে দেখছে শাওয়ারটা না পুরো খোলা। ও হঠাৎ করে ভাবছে এই শাওয়ারটা দিয়ে তো টুপটুপ করে জল পড়ে সেটা আমি মানলাম, কিন্তু শাওয়ারটা এরকম ভাবে খুলে কি করে গেল। এটা দেখে ওর বীভৎস ভয় লাগে, বীভৎস বলতে বীভৎস ভয় লাগে। এবং তার সাথে ও সঙ্গে সঙ্গে দেবরাজকে কল করেছে, কল করে বলছে শোন তুই কি একটু আসতে পারবি। তো তখন দেবরাজ বলছে কেন বলতো। বলছে না আয় না, মানে ভালো লাগছে না, তুই একটুখানি আয়, আমরা তাহলে একটুখানি বেরোই বিকাল বেলার দিকে। তো দেবরাজ বলছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো দেবরাজ কিছুক্ষণের মধ্যে এলো। এবার দেবরাজ যখন এলো তখন বলছে বাহ সুন্দর করে সাজিয়েছিস তো ফ্ল্যাটটাকে। তো এর মধ্যে একটা কথা বলে রাখি, এই ফ্ল্যাটে অনেক কিছু জিনিসই ছিল, তার মধ্যে থেকে একটা চেয়ার ছিল। আগেকার দিনের না একটা চেয়ার থাকতো, দেখবে যে ওই হেলান দিয়ে মানে দেওয়ার একটা চেয়ার থাকতো, কিন্তু আরাম কেদারা টাইপের। আরাম কেদারা টাইপের। তো কিন্তু আরাম কেদারা হয়েও না মানে কি বলবো এদিক আর ওদিক করা যেত, কিন্তু মানে তোমার একটু সামনে পেছনে করা যেত। তো সেই রকম একটা চেয়ার, মানে রকিং চেয়ার বেসিক্যালি। হ্যাঁ রকিং চেয়ারের কথা বলছি। তো এবার দেবরাজ এসেই প্রথমে ওই চেয়ারটা ছিল কিন্তু এই ফ্ল্যাটে। তো সেই ওই চেয়ারটাতে বসে বলছে বাহ তুই একটা চেয়ারও পেয়ে গেছিস এত সুন্দর। তো তখন সোনিয়া বলছে যে হ্যাঁ রে এই ফ্ল্যাটের মধ্যে যে চেয়ার তারপরে তোর খাট এগুলো থাকবে, এগুলো তো এক্সপেক্টই করিনি, তার মধ্যে মনে হচ্ছে জ্যাকপট পেয়ে গেছি। তো তখন দেবরাজ বলছে যে ঠিক আছে ঠিক আছে চল বেরোই। তো এরপরে ওরা সন্ধ্যেবেলা বেরোলো। সন্ধ্যেবেলা বেরোনোর পরে ওরা ঘুরে টুরে খাবার দাবার নিয়ে আসলো, রাত্রেবেলাকার খাবার ওরা নিয়ে আসলো। রাত্রেবেলা খাবার নিয়ে আসার পরে হঠাৎ করে দেবরাজ বলছে শোন না আজকে আমি আর আমার ফ্ল্যাটে যাব না, আজকে ভাবছি যে তোর ফ্ল্যাটে থেকে যায়। তো সোনিয়ার তো বলতে গেলে একটু ভালোই লাগলো। তো সোনিয়া বললো যে ঠিক আছে থাক, কিসের আর অসুবিধা। তো সেই জায়গায় দাঁড়িয়ে দেবরাজ আর সোনিয়া দুজন মিলে খাবারটাকে টেবিলের উপরে রেখে দিয়েছে। যে ওরা মানে টেবিল বলবো না, একটা ছোট্ট টি টেবিল টাইপের ছিল, খাবার টেবিল ওদের ছিল না, একটা ছোট্ট টি টেবিল ছিল। তো সেই টি টেবিলের ওপরে রেখে দিয়েছিল এই খাবারটি, এবং ওরা বেডরুমে এসে বসে কথাবার্তা বলছে যে তোর দেখ তুই এরকম ভাবে অফিসে যাবি, এই গাড়িতে উঠবি বা এরকম ভাবে যাবি, এই সমস্ত নিয়ে ওদের মধ্যে কথা হচ্ছে। হঠাৎ করে ওরা দুজনেই বুঝতে পারলো রাত তখন ঠিক 11:25 থেকে 30 বাজে। ঠিক সেই সময়ে ওই যে যে চেয়ারটা বললাম সেটা বাইরে ছিল, সেই চেয়ারটা থেকে ক্যাচ ক্যাচ আওয়াজটা না হচ্ছে। মানে ধরো সেই চেয়ারে বসে কেউ যদি দোলে, চেয়ারের একটা আওয়াজ হয়, তো সেই আওয়াজটা না ওদের সেই টাইমে হয়েছে। ওরা দুজনেই দুজনের মুখের দিকে তাকিয়ে রয়েছে, কিন্তু ওদের হঠাৎ করে এই জিনিসটা মনে হলো যে বাইরে তো আমরা কোনো পাখা লাগাইনি এখনো পর্যন্ত, কারণ ওরা সবে এসেছে সোনিয়া। তো বাইরে ওদের কোনো মানে ফ্যান নেই, তো সেই জায়গায় ফ্যানের কোনো হাওয়াতে বা একটা রকিং চেয়ার কখনোই ফ্যানের হাওয়াতে ওরকম ভাবে দুলতে পারে না। ওদের যে সাউন্ডটা আসলো
কারণ ওই সাউন্ডটা ওরা শুনেছিল যখন দেবরাজ নিজে বসেছিল এবং সোনিয়াও একবার হচ্ছে চেয়ারে বসেছিল, ওই একটা আওয়াজ হয়েছিল, যে আওয়াজটা ওরা দুজনেই জানে যে এটা একটা ওই চেয়ারটার আওয়াজ, যে আওয়াজটা বাইরের ঘর থেকে হচ্ছে এলো। ওরা দুজনেই তখন ওদের দুজনের ভেতরে দুজন মুখ চাওয়াচাওয়ি করলো, করার পরে প্রথমে দেবরাজ, তারপরে হচ্ছে সোনিয়া ঘরের দরজাটা খুলে বাইরের দিকে তাকালো, দেখলো যে চেয়ারটা যেমন থাকার ঠিক তেমনই রয়েছে। তো ওরা ভাবলো যে হয়তো এটা আমাদের মনের ভুল। এই কথা ভেবে ওরা হচ্ছে বললো যে শোন, অনেক রাত হয়ে গেছে, চল 11:30 12 বাজে, এবার খেয়ে নি। এবার ওরা এনেছিল হচ্ছে রুটি তড়কা আর কাবাব। এবার যখন ওরা কাবাবটা খেলো সেটা ঠিক আছে, রুটিটা বার করছে, এবার ওরা তড়কাটা বার করবে। দেখবে যে আমাদের কোনো খাবার যখন আমরা তড়কা জাতীয়, যখন কোনো তড়কা আমরা নামিয়ে রাখি, গরম তড়কা নামিয়ে রাখি, ওটা না অনেকটা হচ্ছে মজে যায় বা জমে যাওয়ার মতন হচ্ছে হয়, কিন্তু ওখানে দেখবে যে আঙুল দিয়ে তুলে খেলে না একটা তোমার ওই ব্যাপারটা বোঝা যাবে যে কেউ একটা আঙুল দিয়ে তুলে খেয়েছে। তো ঠিক তিনটে আঙুলের হচ্ছে যতটা মাপ হয় ধরো, ঠিক ততটা 3টে আঙুলের মাপ দিয়ে না ওটাকে কেউ একটা চেখেছে, মানে ওটা তুলেছে 3টে আঙুল দিয়ে, সেই রকমের একটা হচ্ছে তোমার আকার ওই তোমার ইয়েটাতে বোঝা যাচ্ছে, তরকাটাতে বোঝাচ্ছে। ওরা দুজনই দুজনের মুখের দিকে তাকিয়ে বলছে, সোনিয়া আর দেবরাজকে বলছে তুই খেয়েছিস সেখান থেকে? আর দেবরাজ বলছে যে হচ্ছে আমি কেন খেতে যাব, তোর সামনে আমি আর তুই আনলাম, এনে হচ্ছে এখানে রাখলাম, রেখে হচ্ছে ঘরের ভেতর গিয়ে দুজন কথা বললাম, আমি এর মধ্যে হচ্ছে এটা চাকতে কেন আসবো, এটা তো আমি হচ্ছে করিনি। এবার তখন সোনিয়া বলছে যে এটা কি হলো, যখন লোকটা আমাদেরকে দিল সেই সময় কি ওখান থেকে কিছু হয়েছে? এই কথাটা ভেবেও ওরা হচ্ছে কিছু না ভেবে ওই জায়গা মানে খাবারটা ফেলে দেয়নি, ওরা ওই খাবারটাও খেয়ে নিয়েছে, রুটি তরকারিটা ওরা খেয়ে নিয়েছে রীতিমতন। এরপরে ওরা যথারীতি শুতে গেছে। শোয়া বলতে গেলে হচ্ছে একই ঘরে ওরা হচ্ছে শুয়েছিল, ওদের আর একটাও হচ্ছে বেডরুম কিন্তু ছিল, বলতে গেলে 2 BHK ওরা হচ্ছে নিয়েছিল। পাশাপাশি দুটো হচ্ছে বেডরুম, আর হচ্ছে তোমার ওই মাঝখানে বলবো না, একটা সাইড করে যে রুমটার কথা আমি বললাম যে ওরা খাওয়ার জন্য হচ্ছে রেখেছে, তো সেই ঘরটা হচ্ছে রয়েছে। দুটো হচ্ছে বেডরুম, কিন্তু ওদের একটা ঘরে বেড রয়েছে আর আরেকটা ঘরে কিছুই নেই তেমন ভাবে বলতে গেলে। তো এবার ওরা শুয়ে পড়লো, সেদিনকে রাত্রেবেলা একসাথেই হয়েছে শুয়ে পড়েছে। পরের দিন সকালবেলা উঠে সোনিয়া বলছে যে দেবরাজ তাহলে তুই তোর ফ্ল্যাটে হচ্ছে যা, তোর তো হচ্ছে অফিস রয়েছে। তো দেবরাজ বলছে শোন, আমি আজকে হচ্ছে যাব না, তো একটা কাজ কর, তুই গিয়ে কিছু শপিং করে আয় তোর জন্য। তো তখন সোনিয়া বলছে যে আমি একা একা শপিং যাব মানে, হ্যাঁ আমি মানছি যে আমার কিছু শপিং করার রয়েছে, তুই চল আমার সাথে। তো দেবরাজ তখন বলছে যে শোন, আমার শরীরটা খুব ম্যাচ করছে, আমি তোকে আমার কটা মানে বন্ধুর যে গার্লফ্রেন্ডের সাথে তোর পরিচয় করিয়ে দিয়েছিলাম, ওদের সাথে তুই যাই। মানে একটা কথা বলে রাখি, দেবরাজ ওর যে বন্ধুরা ছিল না, তাদের যে গার্লফ্রেন্ডরা ছিল, সেই গার্লফ্রেন্ডদের সাথে হচ্ছে সোনিয়ার কিন্তু আগে থেকে কথা বলিয়েছিল, যে এটা আমার হচ্ছে গার্লফ্রেন্ড, ও হচ্ছে মুম্বাইয়ে হচ্ছে আসছে এরকম। তো দেবরাজ এটাই সোনিয়াকে বলছে যে তুই যা, তুই ওদের সাথে হচ্ছে শপিং করতে যা, তোর শপিং হয়ে গেলে তুই আমাকে কল করবি, আমি গিয়ে তোকে হচ্ছে নিয়ে আসবো, কিন্তু আমাকে একটুখানি শুতে দে, আমার রাত্রেবেলা না ঠিক মতন ঘুম হয়নি। তো তখন সোনিয়া বলছে তুই তো নাক ডেকে ভস ভস করে ঘুমালি, তোর হচ্ছে ঘুম হয়নি মানে? বলছে যে না না তুই যা না। তো খুব জোর জার করে সত্যি কথা বলতে ওকে নিয়ে যেতে পারিনি সোনিয়া দেবরাজকে। তো দেবরাজ হচ্ছে শুয়েছিল। এবার সোনিয়ার যখন বলতে গেলে তোমার শপিং হয়ে গেছে, ওর তো ভালো লাগছে না শপিং এ গিয়ে, যে কটা হচ্ছে ওর বান্ধবীদের সাথে হচ্ছে কথাবার্তা হলো ঠিক আছে, বাট ও এক্সপেক্ট এটা করেছিল যে ওকে দেবরাজ নিয়ে আসবে, বাট সেটা হলো না। তো এবার যখন ওর শপিং হয়ে গেছে তখন দেবরাজকেও কল করে বলছে যে শোন না, আমার হয়ে গেছে এরকম, তুই আয়। তো তখন দেবরাজ বলছে আমি যেতে পারবো না, তুই একা একা চলে আয়। তো
এটাতে সোনিয়ার না খুব খারাপ লেগে যায় যে ও এরকম ভাবে কথা বললো কেন। এরপরে মেন জিনিস শুরু হচ্ছে, সেটা হচ্ছে সোনিয়া যখন বাড়িতে ঢুকছে সেই সময় সোনিয়ার কাছে একটা চাবি ছিল। ওকে। তো যখন সোনিয়া ঘরে ঢুকছে সেই সময় দেখছে যে বেডরুমে দুটো কফি কাপ রাখা রয়েছে। একদিকে হচ্ছে দেবরাজ রয়েছে, আর একদিকে না দেবরাজ কারোর সাথে একটা কথা বলছে, কিন্তু সামনে কিন্তু কেউ নেই। সামনে কেউ নেই বাট কথা বলছো? সামনে কেউ নেই বাট কথা বলছে ও। আচ্ছা। আর যে টেবিলটা আমি বললাম না, যে যে টি টেবিলটা বাইরে রাখা ছিল, সেই টি টেবিলটা ও বেডরুমে এনেছে। ওকে, টি টেবিলটা ও বেডরুমে এনেছে, এবং যে চেয়ারটাও বাইরে ছিল সেই চেয়ারটাও ও বেডরুমে এনেছে। মানে বুঝতে পারছো যে প্রথমে হচ্ছে চেয়ারটা, তারপরে হচ্ছে মাঝখানে টি টেবিলটা, খাটের ওপরে হচ্ছে দেবরাজ হচ্ছে বসে রয়েছে। আচ্ছা। টি টেবিলে হচ্ছে দুটো কফি কাপ রাখা রয়েছে, এবং যথারীতি তোমার দেবরাজ না কারোর সাথে একটা কথা বলছে। কি কথা বলছে সেটা বোঝা যাচ্ছে না, কিন্তু কথা বলছে। তোমার সামনে যদি কেউ বসে থাকে না, তুমি সেটা বুঝতে পারবে। এবং রকিং চেয়ারের আরেকটা জিনিস বলে রাখি, কেউ যদি হেলান দেয় না, তো সেই চেয়ারটা অনেকটা হেলে যাবে, কিন্তু তুমি কিন্তু দূরের থেকে বুঝতে পারবে যে এই হেলান দিয়ে বসে রয়েছে। সেম জিনিসটা সোনিয়া দেখছে যে হচ্ছে ও কারোর সাথে কথা বলছে। তো ও হট করে ঢুকে দেবরাজকে বলছে, দেব, তুই কার সাথে কথা বলছিস? এখানে দেবরাজকে দেব বলে ডাকে সোনিয়া। তো বলছে, দেব, তুই কার সাথে কথা বলছিস? তো দেবরাজ না থতমত খেয়ে ওর দিকে তাকিয়ে বলছে, তুই কখন এলি? তো তখন বলছে, কেউ এসেছিল? মানে যেহেতু ও দুটো কাপ দেখেছে, ও বলছে, কেউ এসেছিল? তুই কাউকে ইনভাইট করেছিলিস বাড়িতে? তুই কি এই কারণের জন্য বললি আমাকে হচ্ছে ওখান থেকে নিয়ে আসতে পারবি না? তো তখন দেবরাজ বলছে, যা যা, তুই ফ্রেশ হয়ে নে। তো সোনিয়ার খুব রাগ হয়েছে। সোনিয়া বলছে, তুই তোর ফ্ল্যাটে হচ্ছে চলে যা, আমি একা থেকে নিতে পারবো। কারণ সোনিয়া খুব রেগে গেছিল। তো তখন দেবরাজ বলছে, শোন, আজকে আমার যেতে ভালো লাগছে না, তো একটা কাজ কর, আজকে আমি থেকে যাচ্ছি, আমি কালকে সকালবেলা চলে যাব। আর কালকে থেকে তো এমনিতেও তোর হচ্ছে অফিস রয়েছে। তো সোনিয়া বলছে যে, না, তুই চলে যা, নইলে আমার এমনিতেই হচ্ছে খারাপ লেগেছে তোর কথা। তো একদম ডিরেক্ট বলে দিয়েছে যে আমার খারাপ লেগেছে। তো দেবরাজ বলছে, আরে বাবা, কেন এরকম হচ্ছে করছিস বল? তুই একা হচ্ছে রয়েছিস, কালকে থেকে হচ্ছে তুই অফিস জয়েন করে নিবি, তখন তার কোনো তোর অসুবিধা হবে না। ঠিক আছে বাবু, মানে যেটা হয় আর কি, যে মানিয়ে নিল। এবার মানিয়ে নেওয়ার পরে আস্তে আস্তে দেবরাজ থাকলো ওর বাড়িতে। যখন শোবে ও, মানে আগের দিন রাত্রেবেলা ওরা দুজন একসাথে শুয়েছে, কিন্তু পরের দিন যেদিনকের কথা বলছি, মানে শপিং করে আসলো সেই দিনকে হঠাৎ করে ও বলছে, শোন, তোর কাছে এক্সট্রা চাদর বা কোনো কিছু হচ্ছে রয়েছে? তো তখন সোনিয়া বলছে, কেন? বলছে, আমি ওই ঘরে গিয়ে শোবো। তো তখন সোনিয়া বলছে যে, কেন তুই ওই ঘরে গিয়ে কেন শুবি? তুই তো এই ঘরেই হচ্ছে শুচ্ছিলিস, কালকেও তো এই ঘরে শুয়েছিলিস, ওই ঘরে কেন যাবি? বলছে, না, আমি যাব, আমার কিছু কাজ আছে, আমার কিছু বন্ধু বান্ধবের সাথে হচ্ছে কথা বলতে হবে, তা আমি ওই ঘরে গিয়ে হচ্ছে শোবো। তো সোনিয়া ভাবছে যে এই মানুষটাকে আমি ভালোবেসে সোদপুর থেকে মুম্বাইয়ে এলাম, যে আমাকে হচ্ছে, মানে তাকে আমি চিনতে পারছি না রীতিমতন। এক দুদিনের মধ্যে হচ্ছে মানুষটার কথাবার্তা এরকম ভাবে চেঞ্জ হয়ে গেল কেন, এবং কে বা এসেছিল ফ্ল্যাটে সেটাই তো আমাকে ও বললো না। মানে অনেকগুলো না প্রশ্ন ওর মাথায় ঘোরাঘুরি করছে। এই সাথে সাথে সেই দিনকে জোর করে দেবরাজ হচ্ছে অন্য ঘরে গেল। তো অন্য ঘরে গিয়ে ও চাদর পেতে নিচে শুয়েছে, কিন্তু তাও এই ঘরে সোনিয়ার সাথেও শোয়নি। দেবরাজকে যখন সকালবেলাতে সোনিয়া দরজা ঠকঠক করছে যে, কিরে ওঠ এবার, কিরে ওঠ এবার, তো সেই সময়ে দেবরাজ ওকে বলছে যে, যাচ্ছি যাচ্ছি। তো এরকম করতে করতে হঠাৎ করে যখন দরজাটা খুললো, তখন সোনিয়া একটা জিনিস দেখে অবাক হয়ে গেছে, যে
সোনিয়া যেদিনকে ঘর বাড়ি পরিষ্কার করেছিল সেই দিনকে ও ওর সাথে করে কিছু ঠাকুরের ফটো নিয়ে এসেছিল। আমাদের মা তারার ফটো নিয়ে এসেছিল, তারপরে হচ্ছে তোমার দেবাদিদেব মহাদেবের হচ্ছে ফটো নিয়ে এসেছিল, এবং শ্রীকৃষ্ণের একটা ছোট্ট মূর্তি এনেছিল। তো যেহেতু সোনিয়ার পাশের রুমটা ফাঁকাই ছিল, সেহেতু সোনিয়া ঠিক করেছিল যে আমি বেডরুমে ঠাকুর রাখবো না, আমি পাশের রুমটাই ঠাকুর রেখে দিই। তো সেহেতু সোনিয়া পাশের রুমে ঠাকুরগুলোকে রেখে দিয়েছে। তো সকালবেলা যখন ও ঢুকেছে সেই সময় ও দেখছে যে সোনিয়ার কাছ থেকে যে চাদর নিয়ে গেছিল বা যা যা জিনিস, রুমাল ছিল দেবরাজের কাছে, সেই সব দিয়ে না ঠাকুরের মুখগুলো ঢেকে দিয়েছে। কি বলছো? এক্স্যাক্টলি। এটা দেখে সোনিয়া প্রচন্ড রেগে যায় এবং সোনিয়া বলে যে দেব, তুই এটা কি করেছিস? তুই আমার ঠাকুরের মুখ এরকম ঢেকে দিয়েছিস কেন? তো দেব কিছু বললো না, দেব হচ্ছে বেরিয়ে গেল। জামা কাপড় পরলো, দেব হচ্ছে বেরিয়ে গেল। তো সোনিয়া আর ওকে ফোন করেনি। সোনিয়া রেডি হয়ে ও যথারীতি ও চলে গেল। ও অফিসে হচ্ছে চলে গেল, ওর প্রথম দিন অফিস, কিন্তু ও এরকম রাগ করে হচ্ছে অফিসে গেল। অফিস থেকে ও যখন বাড়িতে ফিরবে সেই সময় দেবরাজ ওকে হঠাৎ কল করলো, কল করে সোনিয়াকে বলছে তোর কি শিফট শেষ হয়ে গেছে? তো তখন সোনিয়া আবার হচ্ছে একটু গলে গেছে। তো সোনিয়া ভাবছে যে যাক, সারাদিনের পরে হচ্ছে আবার কল করেছে। সোনিয়া বলছে হ্যাঁ, এই তো আর হচ্ছে 30 মিনিটের মধ্যে আমার শিফট কমপ্লিট হয়ে যাবে। দেবরাজ বলছে ও তাহলে একটা কাজ কর, আমার হচ্ছে শিফট শেষ হয়ে গেছে, আমি তোর অফিসের বাইরে দাঁড়িয়ে রয়েছি, তাহলে আমি তো ওকে হচ্ছে নিয়ে একেবারে ফ্ল্যাটে চলে যাচ্ছি। তো এবার সোনিয়া বলছে তুই আজও যাবি ফ্ল্যাটে আমার? তো তখন দেবরাজ বলছে হ্যাঁ। তো তখন সোনিয়া বলছে যে বাবা, হঠাৎ এত প্রেম আমার ওপর? তো তখন দেবরাজ বলছে আরে কোনো ব্যাপার না, চল না, অসুবিধা নেই। বলছে যে ঠিক আছে। এবার সোনিয়া নিচে নেমেছে, নিচে নেমে দেবরাজের সাথে একসাথে ও ফ্ল্যাটে গেছে। ফ্ল্যাটে যাওয়ার পরে তোমার সোনিয়া যথারীতি ফ্রেশ হতে গেছে। সেম জিনিসটা ও আবার হচ্ছে ওয়াশরুমে ঢুকে দেখছে ওয়াশরুম পুরো ভেজা। এবার সোনিয়া ভাবছে সকালবেলাতে আমি আর দেবরাজ দুজনেই বেরোলাম, ওয়াশরুম কিভাবে হচ্ছে ভেজা হতে পারে? এখানে তো অনেকটা সময়ের ব্যবধান ছিল, সে কিভাবে হচ্ছে পুরো ইয়েটা ভিজে যেতে পারে, মেঝেটা ভিজে যেতে পারে ওয়াশরুমে? জল কি আবার টপ টপ করে পড়ছে? ও দেখছে যে না, জল তো টপ টপ করে পড়ছে না। তো এটা ও ভেবে দেবরাজকে বলছে যে দেবরাজ, আবার হচ্ছে ওয়াশরুমটা এরকম ভিজে হয়ে গেল কি করে রে? তো তখন দেবরাজ বলছে শোন, এত কিছু ভেবে লাভ নেই, আমি একটা কাজ করছি, আমি মাছ এনেছি, তো মাছ ভাত হচ্ছে আমরা খাবো দুপুর রাত্রেবেলা। তো এবার সোনিয়া বলছে যে ঠিক আছে, অসুবিধা নেই। তো এবার যথারীতি একসাথে সোনিয়া দেবরাজ খেতে বসেছে। এবার বলে রাখি যে হচ্ছে দেবরাজ না মাছের কাঁটা খায় না। অনেকের একটা অভ্যাস রয়েছে যে মাছের কাঁটাও চিবায়, কিন্তু দেবরাজ কিন্তু মাছের কাঁটা চিবায় না। প্লাস দেবরাজ হচ্ছে মাছই খায় না। সেখানে দাঁড়িয়ে দেবরাজ মাছ নিয়ে এসেছে, রাত্রেবেলায় নাকি মাছ খাবে। তো সোনিয়া বলছে যে তুই মাছ খাস এখানে? তো তখন দেবরাজ বলছে হ্যাঁ খাই, তাতে কি এসে যায়? বলছে না ঠিক আছে, কোনো ব্যাপার না। এবার সোনিয়া দেবরাজ একসাথে হচ্ছে খেতে বসেছে যখন রাত্রেবেলা, হঠাৎ করে দেবরাজ এমন ভাবেই খাচ্ছে যে খাওয়াটাতে মনে হচ্ছে যে কাটা সমেতই হচ্ছে খেয়ে নিচ্ছে। মানুষের তো হচ্ছে কাটা বেঁধে যাওয়ারও তো একটা ভয় থাকে, একটা বড় মাছের নিশ্চয় কাটা চিবিয়ে তুমি খেয়ে নিতে পারবে না। ছোট মাছের কাটা চিবিয়ে খেয়ে নেওয়া যায়, কিন্তু বড় মাছের কাটা তো আর কেউ চিবিয়ে ওরকম ভাবে গিলে খেয়ে নিতে পারে না। কিন্তু সোনিয়া দেখছে যে দেবরাজ এমন ভাবেই খাবারটা খাচ্ছে যেখানে মনে হচ্ছে যে কাটা শুদ্ধ গিলে নিচ্ছে। তো সোনিয়া বলছে কি রে, তুই মাছের কাটা ফেলবি না? তুই গিলে নিচ্ছিস নাকি? তো তখন দেবরাজ ওর দিকে তাকিয়ে বলছে চুপচাপ তুই খা, আমার দিকে তোকে তাকাতে হবে না। সোনিয়া না ওর মুখের দিকে তাকিয়ে বলছে তুই কি শুধু আমাকে এই গরম দেখানোর জন্যই আমার ফ্ল্যাটে আসছিস? হঠাৎ দেবরাজ বলছে তোর যদি থাকতে না ইচ্ছা করে তুই বেরিয়ে যা ফ্ল্যাট থেকে, আমি তো এই ফ্ল্যাটেই থাকবো। সোনিয়া অবাক হয়ে বলছে
এই ফ্ল্যাটটা আমার, আমি নিয়েছি, তুই আমার বয়ফ্রেন্ড, আমরা এখনো পর্যন্ত কিন্তু এটা ডিসাইড করিনি যে আমরা এখানে লিভিং এ থাকবো কি থাকবো না। তো দেবরাজ কোনো কথা বললো না, ও যথারীতি শুতে চলে গেল আবারও পাশের রুমে। সেদিনকেও দরজাটা হচ্ছে দেয়নি, ভিজিয়ে রেখেছে, মানে ভেজিয়ে রেখেছে শুধু। এরপরে হঠাৎ করে রাত তখন 1টা থেকে 1:30 বাজে, পাশের ঘর থেকে ফিজিক্যাল হলে কিছু সাউন্ড হয়। তো সেই সাউন্ডটা না শোনা যাচ্ছে। আচ্ছা। সোনিয়া ভাবছে যে এটা কি হচ্ছে। সোনিয়া আস্তে আস্তে ওই ঘরের দিকে যেতে গেছে। ও পুরো স্পষ্ট বুঝতে পারছে যে ভেতরে কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি হচ্ছে এবং দেবরাজের খুব বাজে কিছু সাউন্ডও শুনতে পাচ্ছে, যেটা সোনিয়ার নিতে পারছে না। সোনিয়া দরজাটাকে খুললো। সোনিয়া কিছু মানে বোঝার আগেই সোনিয়ার মানে দমকা কোনো হাওয়া যদি হচ্ছে, দেখবে যে ওঠে না, মানে দমকা হাওয়া তোমাকে একটা গায়ে লাগবে যেমন, সোনিয়া দরজাটাকে ঠেললো, একটা দমকা হাওয়া সোনিয়াকে না ধাক্কা মেরে দেওয়ার মতন হচ্ছে করে বেরিয়ে যাওয়ার ব্যাপারটা হলো। সোনিয়া থতমত খেয়ে দেখছে যে দেবরাজ পুরো নগ্ন অবস্থায় রয়েছে এবং একটা ফিজিক্যাল রিলেশনশিপে বেড যেমন থাকার কথা, ও তো নিচে শুতো, তো চাদর যেরকম মানে অগোছালো থাকার কথা সেরকম অগোছালো রয়েছে। তার সাথে দেবরাজ প্রচন্ড একটা বাজে অবস্থায়, নগ্ন অবস্থায় রয়েছে। সোনিয়া কিছু বোঝার আগেই দেবরাজকে বলল, কালকে সকালবেলাতেই তুই এখান থেকে চলে যাবি। তো এটা বলে ও ঘরে এসেছে। ওর মাথায় কি চলছে? ওর মাথায় এটাই চলছে যে হয়তো আমাকে কারোর সাথে মানে ও চিট করছে, ও ফোনে হয়তো কারোর সাথে হচ্ছে ছিল, এরকম কিছু, যেটা আর 5জন ভেবে থাকে। বাট সোনিয়া যখন ওর নিজের রুমে আসলো সেই সময় দেখছে দেবরাজের ফোনটা ওরই বিছানাতে। আচ্ছা। সোনিয়া ভাবছে মানে ওর যদি ফোন এখানে থাকে তাহলে আমি ভাবছিলাম ও ফোনে হয়তো কারোর সাথে কথা বলছে, কিন্তু ওর ফোন আমার বিছানার এখানে রয়েছে। এটা দেখার পরেও সোনিয়া আবার দেবরাজের ঘরে গেছে। এবার দেখতে পাচ্ছে যে দেবরাজ একটা কোণে বসে থেকে, দেবরাজ হাঁ করে তাকিয়ে, এটা মানে হয় না যে কেউ তোমার জন্য ওয়েট করে আছে যে তুমি আসবেই তার কাছে, এবং সে এক দৃষ্টিতে হচ্ছে দরজার দিকেই তাকিয়ে রয়েছে। তো দেবরাজ ওই ঘরে মানে পাশের ঘরের কোণে গিয়ে মানে জবুথবু হয়ে গিয়ে ও দরজার দিকেই না তাকিয়ে রয়েছে। সোনিয়া গিয়ে বলছে, ওই পাশ দিয়ে গিয়ে সোনিয়া বলছে, তুই এরকম ভাবে বসে আছিস কেন? তো দেবরাজ না তাও দরজার দিকেই তাকিয়ে রয়েছে। এবার সোনিয়া বারবার করে দরজার দিকে তাকিয়ে দেখছে যে ও দেখছেটা কাকে। এবার দেবরাজ বলছে, একটু সরে যা, একটু সরে যাও, ও আসবে। সোনিয়া বলছে, মানে কে আসবে? দেবরাজ বলছে, তুই সরে যা, ওকে আসতে দে, আর তুই এই ঘর থেকে বেরিয়ে যা। সোনিয়া বলছে, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? কাকে আসতে বলছিস? আর আমি এই ঘর থেকে কেন বেরিয়ে যাব? তুই আমার সাথে ওই ঘরে যাবি, আর তুই জামা কাপড় পর। তো তখন দেবরাজ বলছে, তুই ওই ঘরে যাবি কিনা সেটা বল। সোনিয়া বলছে, যাবো না। কি করবি? দেবরাজ নাকি সোনিয়ার চুলের মুঠি ধরে ওই ঘর থেকে হিড়ির করে টানতে টানতে এই ঘরে ওকে হচ্ছে রেখে দিয়ে গেছে, তারপরে ওই ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিয়েছে। এই রাত্রেবেলাটা কেটেছে। কাটার পরে সকালবেলাতে সোনিয়া আর কোনো কিছু না ভাবনা চিন্তা করে দেবরাজকে বলছে, তুই, তোর সাথে সব সম্পর্ক আমার হচ্ছে শেষ হয়ে গেছে, তুই যা, তুই তোর ফ্ল্যাটে চলে যা, তোর আমার সাথে কোনো মতলব নেই, তুই যা পারিস তাই কর, তুই আমার চুলের মুঠি ধরেছিস। দেবরাজ হঠাৎ করে বলছে, আমি তোর চুলের মুঠি ধরেছি কখন? মানে ও বেমালুম ভুলে গেছে
বেমালুম বলতে বেমালুম ভুলে গেছে। এবার সোনিয়া যখন বলছে তুই তোর ফ্ল্যাটে যা, তুই মানে সেই এসেছিস, আসার পরে আর যাচ্ছিসই না, প্রত্যেকদিন রাত্রেবেলা, 3 দিন রাত্রেবেলা হয়ে গেল তুই এখানেই থাকছিস। এবার দেবরাজ বলছে তুই যা না, তুই অফিসে হচ্ছে যা, আমি ঠিক এখান থেকে অফিস করে নেব, আমার তোর জন্য না টেনশন হচ্ছে। এবার সোনিয়া বলছে আমার জন্য টেনশন করে লাভ নেই। আর ওদের মধ্যে ব্যাপারটা বুঝতে পারছে 3 থেকে 4 দিন এই ফ্ল্যাটে আসার পরে একটা সুস্থ স্বাভাবিক সম্পর্ক, যেটা 6 বছরের সম্পর্ক, সেই সম্পর্কটা কেমন তিক্ততাতে পরিণত হয়েছে। মানে কেউ কারোর কথা শুনতেই পাচ্ছে না, মানতেই পারছে না। কতদিনের সম্পর্ক বনি? 6 বছরের সম্পর্ক। 8 বছর আগে দেবরাজ মুম্বাইয়ে গেছে, তারপরে এসে বললাম যে হচ্ছে সোনিয়ার সাথে ওর ফেসবুকে আলাপ হয়। তো ওদের না একটা 6 বছরের রিলেশনশিপ ছিল। তো সেই 6 বছর রিলেশনশিপে যখন ওরা এতটা দূরে থাকতো তখন কিন্তু ওদের মধ্যে এত ঝামেলা হতো না। হুম হুম কিন্তু এই যে ও গেল, গিয়ে মোটে এদিকে তুমি 3 দিন ধরে নাও, আর ওইদিকে ও তোমার হোটেলে 2 দিন মতন ছিল, মানে 5 দিন। হুম। 5 দিনের কথা আমি বলবো না, আমি 3 থেকে 4 দিনের কথা, মানে যবে থেকে ফ্ল্যাটে ঢুকেছে তবে থেকেই কিন্তু কথাটা বলবো। খুব শর্ট দিনে এই ঘটনাটা ঘটেছে, কিন্তু এতগুলো পার্ট আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে হঠাৎ করে দেবরাজ বলছে যে তুই যা, তুই অফিসে চলে যা, আমি যাচ্ছি। তো তখন সোনিয়া বলছে যে ঠিক আছে, যা পারিস তাই হচ্ছে কর। তো যেখানে 6 বছরের রিলেশনশিপ ছিল ওদের, সেই জায়গায় দাঁড়িয়ে এতটাও কোনোদিনও ঝামেলা ওদের অশান্তি হয়নি যতটা অশান্তি ওদের দুজনের মধ্যে এই এতটা কাছাকাছি থেকে এই কটা দিনের মধ্যে শুরু হয়ে গেছে। এই সমস্ত দেখে সোনিয়া ওর বাড়ির লোককে ফোন করে বলে যে আমি হয়তো ভুল করেছি, দেবরাজকে নিজের জীবনে এতটাও, কি বলবো, আমার খুব খারাপ লাগছে মা, আমি বলতে পারছি না তোমাদেরকে সব কথা খুলে। তো তখন সোনিয়ার মা বলছে যে দেখ, ভুল বোঝাবুঝি হয়েছে, ঠিক করে নে, এবং পারলে তোর যদি মনে হয় যে তুই দেবরাজের সাথে বাইরে কোনো জায়গায় গিয়ে কথা বলবি, তাহলে সেখানে হচ্ছে কথা বল। তোরা তো কোনো জায়গায় ঘুরতেও যাচ্ছিস না, এই 3-4 দিনের মধ্যে তো শুনলাম না কোনো জায়গায় হচ্ছে তোরা পেরিয়েছিস। তো সোনিয়া বলছে জানি না কেন এই ফ্ল্যাটে যবে থেকে হচ্ছে এসেছে দেবরাজ, ফ্ল্যাটটা থেকে বেরোতেই চাইছে না। এই কথাটা হচ্ছে সোনিয়া যখন বলেছে, সেই সময় দেবরাজ হঠাৎ করে দেখছে যে দরজার সামনে দাঁড়িয়ে না ওকে এক দৃষ্টিতে দেখে যাচ্ছে, এবং দেবরাজের চোখটা পুরো রক্তবর্ণের মতো লাল অবস্থায়, মানে কেউ কারোর ওপর যদি প্রচন্ড রেগে যায় তার মুখ চোখ যেরকম হবে সেই রকম হচ্ছে সোনিয়ার দিকে তাকিয়ে রয়েছে। সোনিয়া হঠাৎ করে ওর মায়ের ফোনটা কেটে দিয়ে ও এটা মনে ভাবছে যে হয়তো আমি দেবরাজের সম্পর্কে মাকে বলেছি বলে দেবরাজ শুনে নিয়ে দেবরাজ এরকম ডেকে গেছে। তো সোনিয়া আবার উল্টে ওকে বলছে যে তুই আমাদেরকে এরকম ভাবে তাকিয়ে আছিস কেন। তো দেবরাজ জাস্ট ওর মুখের দিকে তাকালো, তাকিয়ে বলল তুই কবে বেরোবি এই ফ্ল্যাটটা থেকে। তো সোনিয়া বলছে এই ফ্ল্যাটটা থেকে আমি কেন বেরোতে যাবো, এই ফ্ল্যাটটা থেকে তুই বেরো। তো তখন দেবরাজ বলছে যে আমি তো বেরোবো না, পারলে তুই বেরিয়ে যা, আর কালকের মধ্যেই তুই বেরিয়ে যাবি, আমি এই ফ্ল্যাটে হচ্ছে থাকবো। তো তখন সোনিয়া কোনো কিছু আর কথা না বাড়িয়ে ও শুয়ে পড়েছে। শুয়ে পড়ার পরে হঠাৎ করে রাত্রেবেলা দেবরাজের ঘর থেকে আবার সেই আওয়াজটা হচ্ছে আসছে, যেটা আগের দিন রাত্রেবেলা ও পেয়েছে। তো সোনিয়া যথারীতি আজকে দেখে নিল যে ওর ঘরে কোনো ফোন আছে কিনা। তো দেখলো যে না, আজকে হচ্ছে দেবরাজের ফোন এই ঘরে হচ্ছে নেই। ও আবার ওই ঘরে গেছে। এবার যখন ওই ঘরেও গেছে সেই সময় হঠাৎ করে ও একটা জিনিস লক্ষ্য করছে যে দেবরাজ সেদিনকে দরজা তো বন্ধ করেছে, তার সাথে সোনিয়া যখন ওর রুমে ঠক ঠক করতে যাবে, মানে জাস্ট একটা ঠক করতে যাবে, দেবরাজ হট করে দরজাটা খুলে ওর দিকে তাকিয়ে রয়েছে। এবার ভাবো একটা জিনিস, যে তুমি কারো দরজার সামনে গিয়ে নক করবে, আর সে মানে হয়তো ভেতর থেকে তুমি এমন কোনো আওয়াজ পেয়েছো যেখানে তুমি জানো যে তুমি ঠক ঠক করলে অন্তত 4 থেকে 5 সেকেন্ড কিংবা 10 সেকেন্ড পরে সে উঠে দরজা খুলবে,
তাই তো? খুব স্বাভাবিক এই জিনিসটা, একটা মানুষের দরজা খুলতেও তো হচ্ছে কিছুটা সেকেন্ড টাইম লাগে। কিন্তু এখানে দাঁড়িয়ে সোনিয়ার এরকমই মানে হয়েছিল যে হয়তো দেবরাজ জানে যে এক্ষুনি আমি যাব, আর দেবরাজ দরজাটাকে ওরকম ভাবে খুললো, খুব স্বাভাবিক তোমার ভয় লেগে যাবে। তো সোনিয়া না একটুখানি সরে এসে বলছে, কি হলো, তুই কি করে বুঝলি আমি তোর দরজাটাকে ঠক ঠক করবো? দেবরাজ বলছে, কালকে চুলের মুঠিটা কিভাবে হচ্ছে খেয়েছিলিস তোর মনে নেই? আজকেও কি তোর হচ্ছে চুলের মুঠি ধরে ওরকম ভাবে আমি তোর ওই ঘরে দিয়ে আসবো? যে সোনিয়া প্রচন্ড রেগে গেছে সেদিনকে। যে সোনিয়া আর দেবরাজের মধ্যে প্রচন্ড বলতে প্রচন্ড ঝামেলা হচ্ছে। হতে হতে ওদের রান্নাঘর থেকে দুম করে একটা জিনিস পড়ে গেল। সেটা হচ্ছে ওদের যে ভাতের হাঁড়িটা ছিল, সেই হাঁড়িটা হট করে পড়ে গেল। অত রাতেও কিন্তু ওরা খাবার দাবার খায়নি। ওই যে বললাম যে এসে থেকে ওদের মধ্যে না শুধু ঝামেলা ঝামেলা ঝামেলাই হচ্ছে। তো সেদিনকে রাত্রেবেলা ভাত করেছিল, কিন্তু ওরা না একটু খায়নি। কিন্তু ভাতের হাঁড়িটা এমন অবস্থাতেই রাখে, আমরা তো নিশ্চয়ই ভাতের হাঁড়ি বা তরকারি এমন কোনো জায়গায় রাখবো না যে জায়গায় দাঁড়িয়ে তোমার হুট করে পড়ে যেতে পারবে, ওটা অস্বাভাবিক একটা জিনিস। কিন্তু ওরা দেখলো একটা আওয়াজ, সেই আওয়াজে সোনিয়া থতমত খেয়ে গেছে অত রাত্রেবেলা। কিন্তু দেবরাজের কাছে ওটা কোনো ম্যাটারই নয়। দেবরাজ হয়তো জানতো যে এরকম কিছু একটা হতে পারে। একটা ধরো সাউন্ডে কোনো হঠাৎ কোনো সাউন্ড হলে কি হয়, আমরা একটু হলে কেঁপে যাই, কিন্তু সোনিয়া যে কাঁপলো সেই জিনিসটা কিন্তু দেবরাজের মধ্যে হলো না। সোনিয়া তাড়াতাড়ি করে হচ্ছে রান্নাঘরে গিয়ে দেখে ভাতটা না পড়ে গেছে। এবার সোনিয়া এটা ভাবছে যে এই হাঁড়িটা পড়লো কি করে, হাঁড়িটা পড়ার তো কোনো কথা নয়। তো চারিদিকে হচ্ছে ভাত ছড়িয়ে ছিটিয়ে হচ্ছে রয়েছে, ভাত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কৌস্তবদা, সোনিয়া আমাকে বলেছিল যে বনিদি, সেদিনকে আমার বাড়িতে কোনো মাছ রান্না হয়নি, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আমি যে ভাত রান্না করেছিলাম সেই ভাতের মধ্যে অসংখ্য মাছের কাঁটা ছিল। এবং আমার হাতে আমি যখন হচ্ছে কুড়াচ্ছি, ভাত কুড়াচ্ছি, কুড়িয়ে আবার হচ্ছে রেখে দেব, তখন আমার হাতে কাঁটা হচ্ছে ফুটছে। আমি ভাবছি কাঁটা কোথা থেকে এলো, এবং সেগুলো কিন্তু মাছেরই কাঁটার কথা আমি বলছি, ছোট ছোট মাছের হচ্ছে কাঁটা। তো সোনিয়া বলছে যে এইসব হচ্ছেটা কি ঘরের মধ্যে। তো ও জায়গাটাকে পরিষ্কার করে ও দেবরাজের কাছে গেছে, দেবরাজের কাছে গিয়ে প্রচন্ড কান্নাকাটি করছে, করে বলছে, দেবরাজ তুই একটু ঠিক হ, তুই এরকম কেন করছিস, তুই বল যে হচ্ছে তোর কিসের অসুবিধা। তো দেবরাজের ও জাস্ট গাটা ছুঁয়েছে, দেবরাজ ছিটকে গিয়ে বলছে, তুই আমাকে ধরিস না। তো সোনিয়াকে বলছে, তুই ঘরে চল, তুই ঘরে চল। তো সোনিয়া জোর জার করে দেবরাজকে সোনিয়ার ঘরে নিয়ে আসলো, ঠিক আছে। এবার সোনিয়া দেবরাজকে বলছে তুই শুয়ে পড়, আর দেবরাজ কিছুতে শোবে না। সোনিয়া বলছে তুই প্লিজ শুয়ে পড়, কালকে সকালবেলাতে হচ্ছে আমরা দুজন কোনো একটা জায়গায় যাব, গিয়ে আমরা দুজনের মধ্যে কি অসুবিধা হচ্ছে সেই জিনিসগুলো আলোচনা করব। সোনিয়া আর দেবরাজ তো শোবে না, কিন্তু ওই যে হয় না যে জোর করে দেবরাজকে হচ্ছে সোনিয়া শোয়ালো, যে তুই শো, হ্যাঁ শুয়ে ঘুমো, কিন্তু সকালবেলা যা কথা হবে সকালবেলাও হবে। সোনিয়ার কিন্তু এইদিকে মাথা গরম, কিন্তু তারপরেও সোনিয়া সেই জিনিসটাকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। রাত্রেবেলা শুয়েছে, ঠিক 3:10 বাজে, হঠাৎ করে একটা আওয়াজ শুনতে পাচ্ছে, যে আওয়াজটাতে যে লাগছে লাগছে, ছেড়ে দে, ছেড়ে দাও, ছেড়ে দাও, লাগছে। এই আওয়াজটাতে হঠাৎ করে সোনিয়ার যখন চোখটা খুললো, তখন সোনিয়া দেখছে দেবরাজ ওর পাশে নেই। সোনিয়া ঘুম থেকে উঠে পড়েছে, ঘুম থেকে উঠে সোনিয়া দেখছে যে দেবরাজ ওই ঘরেরই একটা, মানে ওই দরজা যেখানে রয়েছে না, সেই দরজার কোণে বসে সিগারেটের ছ্যাঁকা নিজের হাতেই নিজে দিচ্ছে। এবং জোর করে, ধরো তোমার হাত দিয়ে তোমাকে যদি ছ্যাঁকা কেউ দিয়ে দেয়, কেউ কিন্তু অন্য কেউ ছ্যাঁকা দিচ্ছে না, যদি তোমার হাত দিয়ে কেউ মানে জোর করে ছ্যাঁকা দেওয়ায়,
যে যেমন ব্যাপারটা হবে না যেরকম, তো সেই রকম দেখছে যে দেবরাজ নিজের হাতেই নিজে না সিগারেটের ছ্যাঁকা দিচ্ছে, এবং দেবরাজ হচ্ছে অসহায়ের মতো সোনিয়ার দিকে না তাকিয়ে বলছে যে হচ্ছে ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। আর দেবরাজের চোখ দিয়ে না গল গল করে হচ্ছে জল পড়ছে। সোনিয়া হঠাৎ করে লাফিয়ে গিয়ে তোমার দেবরাজকে যে হচ্ছে ধরতে যাবে, দেবরাজের ওই অবস্থা দেখে সোনিয়া বলছে কি করছিস। আবার হচ্ছে সোনিয়া দেবরাজকে হচ্ছে ওখান থেকে সরাতে গেছে। দেবরাজ সোনিয়াকে গায়ে হাতই দিতে দেয়নি। ও ছিল দরজার হচ্ছে যে কোণটাতে বললাম সেই কোণ থেকে না মানে হামাগুড়ি দিয়ে ও অন্য কোণে চলে গেছে। মানে বোঝাতে পারলাম যে সোনিয়া ওকে ধরতে আসছে যে তুই এটা কি করছিস, আর সেটা দেখে দেবরাজ নিজে হামা টেনে হচ্ছে অন্য কোণে চলে গেল। সোনিয়া ওকে বলছে যে তুই এরকম করিস না। সোনিয়ার ঘরে সেদিনকে জল ছিল না, তো সোনিয়া কি করলো যে হচ্ছে বাইরে থেকে, যে আমি বললাম যে দরজা আটকানো ছিল আর বাইরে হচ্ছে আর একটা রুম রয়েছে যেটা আমি আগেই বলছি, যে বাইরের রুমটাতে টি টেবিল ছিল যেটাকে ঘরে আনা হয়েছিল, কিন্তু আবার তো সেই চেয়ারটার টেবিলটাকে বাইরেই রেখে দিয়েছে, তো সেই টেবিলের ওপরে হচ্ছে জল রাখা আছে। সোনিয়া এই যে ব্যাপারটা দেখলো, সেটা দেখার পরে একটা মানুষকে জল তো ও দেবে, ঘরে যেহেতু জল নেই, দরজাটা জাস্ট খুললো কৌস্তবদাও। দরজাটা খুলে ও এক ঝলকে দেখে আবার দরজাটা বন্ধ করে দিল। দেবরাজ ওর দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদছে রীতিমতন, কিন্তু কিচ্ছু বলতে পারছে না। এবার দেবরাজ না নিজের গালে হচ্ছে দিচ্ছে ছ্যাঁকাটা, আর সোনিয়া ওখানে বসে পড়েছে। সোনিয়া দেখেছে যে সোনিয়া যখন দরজাটা খুললো, সোনিয়া দেখছে, প্রথমেই বলে রাখলাম বাইরের ঘরে কোনো ফ্যান নেই, কিন্তু ফ্যানের কিন্তু হুক ছিল, তাই তো, যে আমাদের ফ্যান লাগানোর জন্য প্রত্যেকটা বাড়িতেই বা প্রত্যেকটা রুমে হুক লাগানো হচ্ছে থাকে। সেই জায়গাটাতে সোনিয়া দেখেছিল এক ঝলকের জন্য একটা মেয়ে, প্রচন্ড মোটা সোটা একটা মেয়ে, গলায় দড়ি অবস্থাতে পুরো এক দৃষ্টিতে সোনিয়ার দিকে তাকিয়ে রয়েছে। এটা দেখে সোনিয়া দরজাটা কিন্তু বন্ধ করে দিয়েছিল, এটা এক ঝলকে দেখেছিল। সাংঘাতিক একটা ব্যাপার দেখে ফেলেছে। সোনিয়া দরজাটাকে ছিটকিনি আটকে দিয়ে জাস্ট ও নিজেও হচ্ছে আর একটা কোণাতে বসে পড়েছে। মানে বুঝতে পারছো, একটা ঘরের চারটে কোণা, এক ধারে হচ্ছে সোনিয়া বসে রয়েছে, এক ধারে দেবরাজ বসে আছে, দুজন দুজনের মুখের দিকে তাকিয়ে রয়েছে, এবং দুজনই হচ্ছে মানে একজন তো হচ্ছে রীতিমতন নিজেকে ছ্যাঁকা দিচ্ছিল, ওর ছ্যাঁকা দেওয়াটা ও সরিয়ে রাখলো। মানে যারা সিগারেট খায় তারা হচ্ছে জানবে যে হচ্ছে সিগারেটের বারবার টান দিলেই তাহলে সেই আগুনটা থাকে, যদি হচ্ছে টান না দেওয়া হয় তাহলে আগুন কিন্তু আস্তে আস্তে বলতে গেলে বিলীন হয়ে যাওয়ার মতন হয়। আর ও তো নিজে ঠেসে ধরছে, রীতিমতন নিজের গায়ে তো ঠেসে ধরছে, তো সিগারেটটা পাশে সরিয়ে রেখেছে। ওরা ওই বললাম তোমাকে যে 3:10 হচ্ছে এই ঘটনাটা, মানে ওর চোখটা খুলেছে, তারপরে এই ঘটনাটা হয়েছে। এই ঘটনাটা করতে করতে তোমার মিনিমাম 10 থেকে 12 মিনিটের মতন টাইম লাগলো। সেই সময়ে ওই খুব বেশি হলে 3:30 কথা আমি বলছি, ওরা দুজন মানে দুজনের মুখের দিকে তাকিয়ে রয়েছে, ওরা কিচ্ছু কেউ কাউকে বলছে না। কেন বলছে না তার কারণ হচ্ছে ওরা দুজনেই ফিল করছে যে ঘরের মধ্যে মানে ওই বন্ধ ঘরের মধ্যেই কেউ একজন পুরো ঘুরে বেড়াচ্ছে। মানে ওরা শুধু দুজন নেই ওই ঘরের মধ্যে, ওদের ছাড়াও সেই ঘরে কেউ একজন রয়েছে। ওরা দুটো কোণে রয়েছে, কিন্তু কেউ একজন পুরো ঘরটা হচ্ছে বেষ্টন করছে, এবং ঘরটা অস্বাভাবিক ঠান্ডা হয়ে গেল কিছুক্ষণের মধ্যে। অস্বাভাবিক বলতে অস্বাভাবিক ঠান্ডা হয়ে গেল, এবং দেখবে তোমার দিকে যদি কেউ তাকিয়ে থাকে না, এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, তোমার কিন্তু মনে হবে যে আমাকে এই দিক থেকে দেখছে বা ও আমাকে ওদিক থেকে দেখছে।
ওদের দুজনারই ওরা বুঝতে পারছে যে এই ঘরের মধ্যে তো কেউ একজন রয়েছে এবং তার সাথে হচ্ছে ওদের দিকে না তাকিয়ে রয়েছে। সোনিয়া কিচ্ছু জিজ্ঞাসা করছে না দেবরাজকে যে তোর সাথে কি হয়েছে না রয়েছে। দুজনেরই মনের মধ্যে অনেক প্রশ্ন, দেবরাজের দিকে তাকানো যাচ্ছে না, তার কারণ দেবরাজ অলরেডি নিজের গালে পর্যন্ত, নিজের হাতে সব জায়গাতে সিগারেটের ছ্যাঁকা দিয়ে এমন অবস্থা করেছে, আর ও শুধু কেঁদে যাচ্ছে। ছেলেদের কান্না খুব নিশ্চুপ হয়, তো সেই কান্না যে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। বাজে তখন ঘড়ির কাঁটায় 3:45। সোনিয়া ঠিক করলো যে এভাবে থাকা যাচ্ছে না, মনে মনে ঠিক করলো যে আমি হনুমান চালিসা হচ্ছে ফোনে চালাবো। ও প্রচন্ড মানে কি বলবো শক্তি নিয়ে ও নিজের মোবাইলটাকে হচ্ছে খাটের ওপরে মোবাইল ছিল, খাটের ওখান থেকে মোবাইলটা হচ্ছে নিতে যাবে। ওর মোবাইলের চার্জ ছিল সেই সময় 72%। ও যখন হাতে ফোনটা নিল, ওর ফোনের অবস্থা এতটাও খারাপ না, ব্যাটারির অবস্থা এতটাও খারাপ না যে চার্জ চলে যাবে। সেই জায়গায় দাঁড়িয়েও যখন ফোনটা হাতে নিল, সেই সময় ও খুব ভালো করে জানে যে আমার হয়তো ফোনের ব্যাটারি ফুল নেই, কিন্তু যতটা রয়েছে ততটা রয়েছে। 72% চার্জ ছিল। ও হনুমান চালিসা জাস্ট চালাতে যাবে ইউটিউব থেকে, ওর চার্জটা 14%-এ নেমে এসেছে। কিছু সেকেন্ডের মধ্যে 72% থেকে 14%-এ নেমে এসেছে ওর ফোনের চার্জ। ও হনুমান চালিসাটাকে শুরু করতে গেল, মানে জাস্ট প্রেস করবে, সেই সময় ওর ফোন অফ। এটাতে ওরা আরো বেশি ভয় পেয়ে গেছে এবং ফোনটা ও পাশে সরিয়ে রেখেছে। রাখার পরে ও জাস্ট দেবরাজকে একটা কথা বলেছে, মানে এইটুকুনি টাইমের মধ্যে কিন্তু ওদের আর কোনো কথা হয়নি। সারা রাতে কিন্তু এই যেটুকুনি টাইমের কথা বললাম, এই টাইমে কিন্তু ওদের কোনো কথা হয়নি। যখন হচ্ছে বেরোতে যাচ্ছিল সোনিয়া জল আনার জন্য, তখনই শুধু একমাত্র দেবরাজকে বলেছিল, দেবরাজ তুই করছিসটা কি? ওটাই কিন্তু ওদের লাস্ট কথা ছিল। এই যে ওরা পুরো সারা ঘরে বসেছিল না, দুজন দুদিকে বসেছিল, ওরা কিন্তু দুজন দুজনের সাথে একটা কোনো কথা বলেনি। ওরা কিন্তু ফিল করছিল এই ঘরের মধ্যে কেউ রয়েছে এবং ঘর প্রচন্ড ঠান্ডা হয়ে রয়েছে। এটার পরে সোনিয়া ঠিক করলো যে না, আমি দেবরাজকে একটা প্রশ্ন করব। সোনিয়া দেবরাজকে বলছে, তুই আমাকে ভালোবাসিস তো? এই কথাটা শেষ হতে না হতে দেবরাজ তো বসেছিল, দেবরাজ হঠাৎ মানে লুটোপুটি খাওয়ার মতন বলছে, মা গো, বাবা গো, এরকম করছে। সোনিয়া বলছে, কি হলো, কি হলো? সোনিয়া ওর কাছে যেতে যাচ্ছে, দেবরাজ হচ্ছে হাত দিয়ে থামাচ্ছে যে তুই এদিকে আসিস না, এবং দেবরাজ প্রচন্ড পরিমাণে চিল্লাচ্ছে আর হামাগুড়ি মানে গড়াগড়ি দেওয়ার মতন যে ব্যাপারটা হয়, কেউ ধরো মারছে কাউকে অদৃশ্য ভাবে, কেউ কাউকে যদি মারে সেই রকম যে ফেলে মারা বলে না, সেই ফেলে মারার মতন হচ্ছে ও গড়াগড়ি দিচ্ছে রীতিমতন। তারপরে এই ঘটনা হওয়ার পরে কিছুক্ষণ বাদে ও নিজের মনে মানে সোনিয়া নিজের মনে যতটা শক্তি থাকে সেই শক্তি দিয়ে বলছে হর হর মহাদেব। এই কথাটা যখন বলে উঠেছে ও, এর পরে থেকে ও মহাদেবের নাম আওড়াতে শুরু করেছে। ও কাছে কোনো ঠাকুর দেবতার নাম মাথায় আসছিল না ভয়ের চোটে। সেখানে দাঁড়িয়ে ও একবার জোরে চেঁচিয়ে হর হর মহাদেব বলে। এরপরে ও শুধু বলেই যাচ্ছে হর হর মহাদেব, হর হর মহাদেব, বলতে 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 দেবরাজ একটা টাইমের পরে গিয়ে একটু শান্ত হলো। তখন সোনিয়া তখনও হর হর মহাদেব, হর হর মহাদেব বলতে বলতে ওর কাছে গেছে, এবং তখন দেবরাজ ওর পিঠ ও সারা গা হচ্ছে তোমার হাত দিয়ে দেখাচ্ছে। যখন জামাটা খুললো সোনিয়া, ওর পিঠটা দেখছে, কেউ যদি বেল্ট বা চাবুকের বাড়ি মারে সঙ্গে সঙ্গে যে লাল লাল দাগগুলো হয়ে যাবে না, সেই দাগগুলো দেবরাজের গায়ে। আমাকে সোনিয়া বলছিল, বনিদি এই একটা রাতের কথা আমরা দুজন কোনোদিনও ভুলবো না, এবং এই একটা রাতের কথা যদি আমরা কাউকে বলি তাহলে কেউ বিশ্বাস পর্যন্ত করবে না, কিন্তু এটা আমাদের সাথে হয়েছে, এটা আমাদের সাথে হয়েছে বনিদি। তো যথারীতি ও দেখে এটা,
ও দেবরাজকে বলছে, তুই তুই মহাদেবের নাম কর, তুই মহাদেবের নাম কর, তুই মহাদেবের নাম কর। এই হতে হতে দেবরাজ কিছুতেই মহাদেবের নাম করতে পারছে না। হুম, কিছুতেই করতে পারছে না। তো দেবরাজ মানে সোনিয়া দেবরাজকে বলছে, তুই আমাকে শুধু ধরে থাক, তুই আমাকে শুধু ধরে থাক, আর আমি বলছি। তো এই মহাদেবের নাম করতে 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 আলো হচ্ছে ফুটল। এবার যখন আলো ফুটলো, সেই সময় সোনিয়ার কিচ্ছু না ভেবে বলছে, যখন রাত কাটিয়ে দিয়েছে তাহলে এবার আমি দরজাও খুলতে পারবো। তো দরজাটা খুললো, খুলে দেখছে বাইরে পুরো ফাঁকা। যে জিনিসটা ও দেখেছিল সেটা দেখার পরে তো দরজাটা বন্ধ করে দিয়েছিল। তো দেখছে বাইরে কিছুই নেই, নর্মাল। ও দেবরাজের হাতটা ধরলো। অত ভোরবেলাতে সোনিয়ার দেবরাজ দরজার তালা পর্যন্ত মারেনি ওরা ফ্ল্যাটের। ওরা সঙ্গে সঙ্গে ওখান থেকে বেরিয়ে যায়। আর ওদের ফ্ল্যাট থেকে খুব বেশি হলে 3 থেকে 4 মিনিটের হাঁটা পথে হচ্ছে একটা হনুমান মন্দির রয়েছে। ওরা গিয়ে ওই হনুমান মন্দিরের চাতালে গিয়ে বসে রয়েছে। আর দুজন হাউমাউ করে কাঁদছে, জাস্ট দুজন হাউমাউ করে হচ্ছে কাঁদছে। কাঁদতে কাঁদতে হচ্ছে ওখানকার যে মানুষজনরা রয়েছে, অত সকালবেলা যারা হচ্ছে বেরোয় আর কি, তারা ওদের দুজনকে দেখে সঙ্গে সঙ্গে চোখে মুখে জল দিল, সবকিছু হচ্ছে ওদেরকে বললো যে কি না হয়েছে। ওরা কোনো কিছু বলার অবস্থাতেই ছিল না। তারপরে একটু ভোরবেলা, আর একটু ভোরবেলা হতে হতেই আহ যথারীতি সোনিয়া ওর মাকে হচ্ছে কল করে এবং সারা কথাটা হচ্ছে বললো ওর মাকে। তখন ওদেরই ফ্ল্যাটে, মানে সোনিয়ারাও যে ফ্ল্যাটে হচ্ছে থাকতো ওদের আশেপাশেই, ওখানে আমার একটা ক্লায়েন্ট রয়েছে। সেই ক্লায়েন্ট কে হচ্ছে সোনিয়ার মা বলে যে, শোনো, তুমি একজনের কাছে তো এরকম যাও, ও কি এখান থেকে দেখে কিছু বলতে পারবে? তো তখন সোনিয়ার মা পুরো ব্যাপারটা আমাকে সেই দিন সকাল বেলাতে বলে যে, বনি এই 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 জিনিস হয়েছে, এবার কি করা যাবে। আমি বললাম যে, মুম্বাইয়ের কোন জায়গায় রয়েছে একটুখানি আমাকে বলো। তো তখন মুম্বাইয়ের যে জায়গাটার কথা ওরা বললো, সোনিয়া এবং দেবরাজ যেখানে যে ফ্ল্যাটটা থাকে বা যে এরিয়াটায়, মানে সেই এরিয়া থেকে 40 থেকে 50 মিনিট দূরত্বে আমারই এক হচ্ছে বলতে পারো আহ বন্ধু বলতে পারো, বা আমাদের স্পিরিচুয়ালিটি লাইনেই হচ্ছে সে রয়েছে, সেও কাজ করে। তবে তাকে সবসময় আহ পাওয়া হয় না আমাদের, কারণ সে এখানে থাকে না। সে অনেক সময় কামরূপ কামাখ্যাতেও হচ্ছে থাকে, তারাপীঠেও হচ্ছে থাকে, এবং কিন্তু তার মুম্বাইয়ে হচ্ছে বাড়ি রয়েছে। এবার যথারীতি আমি কি করলাম যে সঙ্গে সঙ্গে আমি তাকে কল করেছি। যখনই ওর মাই পুরো ঘটনাটা আমাকে বলেছে, তো আমি আমার সেই বন্ধুকে হচ্ছে কল করেছি। কল করে আমি বললাম যে এরকম হচ্ছে কিছু সমস্যা রয়েছে। তো যেহেতু আমি এই মুহূর্তে এই দুটো ছেলে মেয়ে আমার সামনে নেই, সেহেতু হচ্ছে আমার সব থেকে বিশ্বস্ত তুমি। তুমি কি এখন মুম্বাইয়ে রয়েছো? এবং বলে না যে হচ্ছে রাখে হরি তো মারে কে। তো সেই দিনকে আমার বন্ধু তার 2 দিন আগে ও মুম্বাইয়ে যায়। হুম, কিন্তু ও কিন্তু মুম্বাইয়ে বেশি দিন থাকে না। ও এখানে ওখানেই হচ্ছে ঘুরে ঘুরে হচ্ছে বেড়ায়, যত জায়গা হচ্ছে রয়েছে সেই সমস্ত জায়গায় যায় ও। তো সেখানে দাঁড়িয়ে বললো যে, হ্যাঁ আমি রয়েছি। আমি বললাম যে আহ তুমি কি যেতে পারবে একটু ওই 2 ছেলে মেয়ের হচ্ছে কাছে? তুমি শুধুমাত্র ওদেরকে বাঁধিয়ে দাও, ওদের প্রোটেকশনটা দিয়ে দাও। তারপরে হচ্ছে ওরা যখন এখানে আসবে তখন তো আমি ওদেরকে সবকিছু করে দিচ্ছি, অসুবিধা নেই। কিন্তু তুমি এই মুহূর্তে সেই জায়গায় যাও, সেই জায়গায় গিয়ে পরিস্থিতি সামাল দাও। তখন আমার বন্ধু বলল যে, ঠিক আছে বনি, আমি এই দিকটা হচ্ছে দেখে নিচ্ছি। যখন আমার ওই বন্ধু ওদের সাথে কন্টাক্ট করলো এবং আমার বন্ধু বলল যে তোমরা আমার এখানে চলে আসো, তো ওরা গেল। ওদেরকে গিয়ে ওদের বাঁধন দিল। প্রথম যে কাজটা করলো যে ওদের ঝাড়ালো, ওদের বাঁধন হচ্ছে দিল। দেওয়ার পরে ওদেরকে বললো যে সব কথা ওদের থেকে জানলো। জানার পরে আমাকে আমার বন্ধু ফোন করে বললো যে আমি ওদেরকে বাঁধন দিয়ে দিয়েছি। এবার উনি আমাকে কিছু জিনিস হচ্ছে বললেন যে আমাদের মধ্যে ব্যাপার রয়েছে কিছু যে গণনার। তো আমাকে বললো যে এই এই জিনিস আমি বুঝতে পেরেছি,
যে এই দুটো ছেলে মেয়ের ওপরে কোনো নজর রয়েছে, এবার তুই পুরো কেসটা হ্যান্ডেল কর। আমি বাঁধিয়ে দিয়েছি দুটো ছেলে মেয়েকে, এখন ওরা কি করবে আমি বলেছি যে ওদের যদি কোনো বন্ধুর ফ্ল্যাট থাকে বা ওরা অন্য কোনো জায়গায় থাকুক, কিন্তু ওই ফ্ল্যাটটাতে আমি যেতে বারণ করেছি। কিন্তু ওরা বলছে ফ্ল্যাটে কিন্তু ওরা তালা দেয়নি, তালা ছাড়াই ওরা চলে এসেছে। এই যে বললাম যে ওরা কিন্তু তালা না দিয়েই বেরিয়ে চলে এসেছে, বলছে তালাটা তো দিতে যেতে হবে। আমি বললাম যে বেশ। এবার কৌস্তবটা আমার কাছে যখন পুরো কেসটা চলে আসলো, আমি যখন গণনায় বসলাম, আমি ওদেরকে ফোন করে বললাম যে আমার গণনাতে কিন্তু দেখা যাচ্ছে যে ফ্ল্যাটে তোমরা রয়েছো সেই ফ্ল্যাটে আমি যদি খুব ভুল না করে থাকি, তাহলে একটি মেয়ের আহ ওখানে সে করতেই পারে, বা একটা মেয়ের কোনো আত্মা ওখানে রয়েছে। খুব সম্ভবত সেটা 22 থেকে 24 বছরের একটা ইয়াং মেয়ের সোল ওখানে রয়েছে, এবং সে সম্ভবত কোনো না কোনো ভাবে গলায় দড়ি বলো বা বিষ খাওয়া বলো কিংবা যে কোনো জিনিসে সে কিন্তু আত্মহত্যা করেছে। তো এই কথা শুনে ওরা তো বলছে যে এবার আমরা কি করব। আমি বললাম কিচ্ছু করতে হবে না, যে কটা জিনিস সোনিয়ার রয়েছে, যা যা ডকুমেন্টস রয়েছে সেই সব ডকুমেন্টস নাও, যা যা জিনিস রয়েছে সেই সব জিনিস নাও, সোজা ওখান থেকে বেরিয়ে আসো। আর আমি যত তাড়াতাড়ি সম্ভব পাচ্ছি জিনিস এখান থেকে করে পাঠাচ্ছি, তারপর তোমরা টিকিট কাটো, টিকিট কেটে এখানে আসো, তারপর আমি সবকিছু করছি, কিন্তু তার আগে আমি যত সম্ভব আমি কাজ করে এখান থেকে তোমাদের ওখানে পাঠাচ্ছি। আর তোমরা একবার যোগাযোগ করো, তোমাদের যে ফ্ল্যাটটা দেখিয়েছিল তার সাথে একবার যোগাযোগ করো। বলছে যে ঠিক আছে। তো সঙ্গে সঙ্গে আমি এখানে বসে ওদের যা যা কাজ করার ছিল, যেটুকুনি আমার কাজ করার ছিল দূরে থেকে এতটা, আমি ততটা কাজ করলাম। কাজ করার পরে এবার ওরা আমার কাছে এসেছে সম্ভবত তোমার 7 দিন থেকে 9 দিন হয়ে গেছে, তারপরে ওরা আমার কাছে কিন্তু এসেছিল। ওরা প্রথমেই ঢুকে কলকাতাতে ঢুকে আমাদের এয়ারপোর্ট থেকে ঢুকে এসেছে আমার কাছে। ওরা বাড়িতেও ঢোকেনি, প্রথমে আমার কাছেই এসেছে। আমি বললাম যে যার বুঝতে পেরেছিলে যে যে তোমাদের ফ্ল্যাটটা দিয়েছে তার সাথে কথা বলেছিলে? বলছে আমরা তো ওনাকে বারবার জিজ্ঞাসা করেছি ফ্ল্যাটের কি প্রবলেম রয়েছে, কি হয়েছে না হয়েছে, উনি কিচ্ছু বললেন না, এবং উপরন্তু আমাদেরকে বললো যে এরকম তোমাদের মনের ভুল, তোমরা হয়তো কোনো নেশাভান করেছো, এখনকার দিনের ছেলে মেয়ে, তো সেখানে দাঁড়িয়ে উনি কোনো মুখ খোলেননি। আমি বললাম আচ্ছা। বলছে কিন্তু আমরা জানতে পেরেছি। কি জানতে পেরেছো? বলছে যে এই যে ফ্ল্যাটটা রয়েছে, এই ফ্ল্যাটে আমরা এতদিনে খেয়াল করিনি যে আমরা ছাড়া এই এত বড় একটা বলতে গেলে আমরা থাকতাম 3 তলাতে, 2 তলাতে কেউ নেই, 4 তলাতে কেউ নেই, আবার 5 তলাতে রয়েছে, 6 তলাতে রয়েছে, 1 তলাতে রয়েছে, কিন্তু 2 তলাতে কেউ নেই। আমি বললাম আচ্ছা। আমাকে বলছে যে আমরা যেদিনকে বেরিয়ে আসছি, আমরা অনেক বন্ধু বান্ধবদেরকে নিয়ে আমাদের সব জিনিসপত্র বের করতে গেছে, আমরা একা দুজন যাইনি। আর তার আগে আমার সেই বন্ধু কিছু জিনিস ওদেরকে দিয়ে দিয়েছিল যে তোমরা যখন ওই ফ্ল্যাটে যাবে এই জিনিসগুলো নিয়ে যাবে, তোমাদের তেমন কোনো অসুবিধা হবে না। তো কিছু জিনিস দিয়ে দিয়েছিল যাতে ওরা ওইখান থেকে জিনিসপত্র নিয়ে আসতে পারে। তো যথারীতি সেই পুরো ওইখানকার কাজটা আমার বন্ধু করে দেয়, এবং করে দেওয়ার পরে ওরা যখন আমার কাছে এসে বলে যে নিচের তলার 1 তলার একজন বয়স্ক মহিলা ছিল, সেই বয়স্ক মহিলা ওরা যখন বেরিয়ে আসছিল শেষ দিন, সেদিনকে সেই বয়স্ক মহিলা ওদেরকে বলেছিল আমার ফোন নাম্বারটা রেখে দাও, আমি তোমাদের সাথে কিছু কথা বলবো, আমাকে সন্ধ্যেবেলা কল করবে। তো যথারীতি সন্ধ্যেবেলা ওই ভদ্রমহিলাকে কল করে বলে যে হ্যাঁ আন্টি বলুন, আপনি ফোন নাম্বার দিয়েছিলেন, তো কি জন্য ফোন নাম্বারটা দিয়েছিলেন আর কি বলবেন? তখন ওই আন্টি বলল যে এই যে তোমরা যে ফ্ল্যাটটা নিয়েছিলে সেই ফ্ল্যাটে কি ঘটেছিল তোমরা কি জানো? বলছে যে না। বলছে আজ থেকে খুব সম্ভবত যে 5 থেকে 6 বছর আগে
এই যে ফ্ল্যাটটা ছিল সেই ফ্ল্যাটে কিন্তু একটা পরিবার থাকতো, আগরওয়াল পরিবার হচ্ছে থাকতো। তো সেই বাড়িতে, মানে ওই ফ্ল্যাটটাতে একজন বাবা, মা আর একটি মেয়ে এবং হচ্ছে একটা কুকুর থাকতো। কুকুরটা প্রচন্ড পছন্দের হচ্ছে ছিল এই যে মেয়েটি হচ্ছে থাকতো এই বাড়ি, সেই মেয়েটি। এবং সেই কুকুরটা বলতে গেলে ওদের মানে খুব পছন্দের ছিল, সবারই খুব পছন্দের ছিল, পোষ্য। তো হঠাৎ করে একদিনকে প্রচন্ড চিৎকার হচ্ছে কিনা এই মেয়েটি চিৎকার করে বলছে, এতদিন আমি হচ্ছে তোর মনে ছিল না যে আমি মোটা, আমি মোটা, তুই এখন আমাকে শুধু মোটা মোটা হচ্ছে বলে যাস, এরকম ভাবে না চিৎকার হচ্ছিল। তো যথারীতি এই যে নিচের ঘরের যে কাকিমা যারা বলছে ফোনে, যে বলছে এদেরকে ফোনে, সে বলছে আমার সাথে কিন্তু এদের সম্পর্ক খুব ভালো ছিল। তো যথারীতি সন্ধ্যাবেলা আমি যেতাম ওদের ঘরে, ওরা আসতো আমার ঘরে। তো সেদিনকে দেখতে পাচ্ছি যে আমি যাচ্ছি ওদের ঘরে, তো ওদের ফ্ল্যাটে ঢুকতে গিয়ে দেখছি খুব চিল্লামিল্লি হচ্ছে। সোনামণি খুব চিৎকার করছে, মেয়েটার নাম ভালোবেসে বাড়িতে ডাকনাম বলতে সোনামণি। তো সোনামণি হচ্ছে খুব চিৎকার করছে। তো যখন ওদের ঘরে আমি ঢুকতে যাবো কি যাবো না সেটা ভাবছি, তো হঠাৎ করে হচ্ছে দেখছি যে ওর মাও চিৎকার করছে, ফোনটা রেখে দে, ফোনটা রেখে দে, কথা বলে আর কোনো লাভ নেই। পরের দিন সকালবেলা সোনামণিকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় এবং ওর সাথে যে কুকুরটা সবসময় থাকতো সেই কুকুরটাও ওর পাশে মরে পড়েছিল। রাত্রেবেলাতে সোনামণি তোমার গলায় দড়ি দেয় এবং যে ঘরটাতে হচ্ছে টি টেবিল ছিল বললাম না, সেই ঘরটাতে ও গলায় দড়ি দেয়। এবং ওর নিজের এত পছন্দের কুকুর, ও কখন বিষ এনেছে, কখন কি করেছে কেউ জানে না। ওর মা বাবা ঘুমিয়ে পড়ার পরে ওর ওই পোষ্যটাকে ও খাবারের সাথে বিষ দিয়েছে, ও নিজেও হচ্ছে গলায় দড়ি দিয়েছে এবং কুকুরটাও হচ্ছে পাশে মরে পড়েছিল। তারপরে ওই ফ্ল্যাটে ওর মা বাবা থাকতে পারেনি, ওর মা বাবা ওই ফ্ল্যাট ছেড়ে চলে গেছে। তারপরে একটা দিনের জন্য হলেও ওই ফ্ল্যাটে ওর বাবা মা হচ্ছে আসেনি এবং ওর বাবা মা হচ্ছে নাস্তিক প্রকৃতির মানুষ ছিল, যে কারণের জন্য মেয়ের যেটুকুনি নম হচ্ছে করতে হতো শ্রাদ্ধ শান্তি সেটুকুনি করেছে, কিন্তু ওই ফ্ল্যাটে করেনি কিছু। ওরা চলে গেছে বাইরে, আর ফ্ল্যাটটাকে কখনোই ভাড়া দেওয়া হয়নি। এই প্রথমবার হচ্ছে ফ্ল্যাটটা ভাড়া নিয়েছে সোনিয়া। তো সোনিয়া প্রথমবার ভাড়া নিয়ে এই ভোগান্তিটা ভুগতে হয় এবং পরে জানা যায় যে হচ্ছে কেন মারা গেছে এই মেয়েটি। এই মেয়েটি মারা গেছে না বলবো, এই মেয়েটি আত্মহত্যা কেন করেছে তার কারণ, এই মেয়েটি একটি ছেলেকে ভালোবাসতো। ছেলেটাও হচ্ছে মেয়েটাকে বলেছিল যে আমি তোমাকে খুব ভালোবাসি, কিন্তু থাইরয়েডের কারণের জন্য এই মেয়েটি প্রচন্ড ফুলে যায়, অর্থাৎ ওর ওজন প্রচুর বৃদ্ধি পায় এবং যার ফলে গিয়ে আস্তে আস্তে মেয়েটা খেতেও ভালোবাসতো, যে কারণের জন্য মেয়েটি প্রচন্ড পরিমাণে ওর শরীরটা ভারী হয়ে যায় এবং ওর বয়ফ্রেন্ড প্রত্যেকদিন ওকে এই বিষয়টা নিয়ে খোঁটা দিত যে তুই মোটা হয়ে গেছিস, তুই মোটা হয়ে গেছিস, তোকে নিয়ে লোকের সামনে যাওয়া যায় না, তুই বলতে পারিস যে হচ্ছে ছোটখাটো হাতি আছিস, মানে যত অকথ্য কথাবার্তা বলা যায় এই মেয়েটাকে বলা হতো। তো ওকে বলতো যে তুই তোর কুকুরটাকে যেমন বানিয়েছিস, ওর কুকুরটাও খুব নাদুস নুদুস ছিল, যে তোর কুকুরটাও যেমন নাদুস নুদুস তুইও তেমন ওরকম। তো মেয়েটা ওই যে রেগে গেছিল না, যে বললাম আগের দিনকেও প্রচন্ড রেগে গেছিল, তো ওই কারণের জন্য ছেলেটার এত কথা, এত বাজে জিনিস ওর সাথে করেছে, যে কারণের জন্য মেয়েটা কিন্তু করতে বাধ্য হয়েছিল। আর তারপরেই এতগুলো বছর পরে গিয়ে সোনিয়ার দেবরাজ প্রথম এই ইয়েতে ফ্ল্যাটে আসে এবং ওদের সাথে এই ঘটনাটা ঘটে। এবার কথা হচ্ছে যে এর আগে যদি এই ফ্ল্যাটে কেউ থাকতো তাহলে
এই ফ্ল্যাটের থেকে বোঝা যেত যে অসুবিধা আছে, কিন্তু এই ফ্ল্যাটে কিন্তু কেউ ভাড়া নেয়নি। এবং সব থেকে বড় কথা যে কখনো ভাবেওনি ওর বাবা মা যে এটা ফ্ল্যাটটা ভাড়া দেবে, কিন্তু হঠাৎ তাদের মা বাবার মনে হয়েছে যে ফ্ল্যাটটা পড়েই রয়েছে, একটু ভাড়া আমরা দিয়ে দিই, যে কারণের জন্য এত বছর পরে ওরা ভাড়া দিয়েছিল। এবার যখন ওরা আমার কাছে এলো, পুরো ঘটনাটা আমি জানতে পারি, তখন আমি দেবরাজকে জিজ্ঞাসা করি, দেবরাজ তুমি কেন 2 কাপ কফি খেতে, বা তুমি কি কাউকে দেখতে পেতে? তখন দেবরাজ আমাকে বলতো যে বনিদি আমার কিচ্ছু মনে নেই, আমার কিচ্ছু মনে নেই। আমাকে সোনিয়া বলেছে আমি নাকি সোনিয়া চুলের মুঠি ধরেছি, আমার মনে নেই। সোনিয়া বলেছে যে আমার মানে আমি পাশের ঘরে গিয়ে হয়তো আমার প্রচন্ড বাজে কোনো সাউন্ড বেরিয়েছে, কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি সাউন্ড বেরিয়েছে, আমার কিছু মনে নেই। আমি ঠাকুরকে ঢেকে দিয়েছি, সেটা আমার মনে নেই। আমার সত্যি কিছু মনে নেই বনিদি। তবে আমার সবসময় এরকম মনে হতো যে যখনই সোনিয়া থাকতো না ওই ফ্ল্যাটে, তখনই আমার বারবার কেন জানি না মনে হতো, ওই বেডরুমে যখন আমি বসে থাকতাম তখন আমার বারবার মনে হতো যে আমি এই বুঝি এক্ষুনি সোনিয়ার কোনো দোপাট্টা নিয়ে গলায় দিয়ে দিই এবং আমি ঝুলে পড়ি। বারবার প্রতি মুহূর্তে আমার এই জিনিসটা মনে হতো, এবং মনে হওয়ার পরপরই না আমি ঘুমিয়ে পড়তাম। আর তারপরেই আমার কেন জানি না মনে হতো যে কেউ একজন আমাকে দেখছে, কেউ আমাকে দেখছে, এরকম আমার মনে হতো। আমি অফিস চলে গেলেও আমার বারবার মনে হতো যে ফ্ল্যাটটা আমাকে ডাকছে আর আমি ফ্ল্যাটে যাই। তো আমি যতক্ষণ ফ্ল্যাটে না ঢুকতে পারতাম না বনিদি, আমার ততক্ষণ শান্তি হতো না, আমার ভালো লাগতো না। তাই বললাম যে বেশ। তো তারপরে তো পুরো ঘটনা জানার পরে ওরা এলো আমার কাছে, ওদের আবারও আমি প্রোটেকশন দিলাম, সবকিছু জিনিস দেওয়ার পরে আমি বললাম যে ফ্ল্যাট তো ছেড়েই দিয়েছো? বলছে হ্যাঁ। তো ওদের যথারীতি যা যা আমার করার দরকার ছিল যাতে ফিউচারে ওদের কোনো অশান্তি না হয়, সেই অশান্তি না হওয়ার জন্য সবকিছুই করে দিলাম। লাস্ট ইয়ার 2025 সালে ডিসেম্বরে ওদের বিয়ে হলো। এখন ওরা যথেষ্ট ঠিকঠাক রয়েছে এবং ওরা এখন মুম্বাই রয়েছে, কিন্তু মুম্বাই এখন ওরা অন্য ফ্ল্যাটে রয়েছে। এবং যথারীতি অন্য ফ্ল্যাট দেখতে যাওয়ার সময় ওরা আমাকে বলেছে যে বনিদি দেখে নাও এই ফ্ল্যাটটা ঠিক আছে কিনা। তো বলেছি আমি, তিনখানা ফ্ল্যাট দেখেছে, তার মধ্যে থেকে একটা ফ্ল্যাট আমি নিজে বলেছি যে হ্যাঁ এই ফ্ল্যাটে তোরা থাকতে পারিস। অবশ্যই সেই ফ্ল্যাট আমি বাঁধিয়ে দিয়েছি। বাঁধিয়ে দেওয়ার পরে এই জিনিসটা মানুষ অনেক ভুল করে যে নিজের জিনিস না হলে কখনো বাঁধাই না, কিন্তু এটা অনেক ভুল ধারণা। যে কোনো জায়গাতেই তুমি রেন্টে থাকছো বা যা কিছুই, সেই জায়গায় প্রোটেকশন নিয়ে নেওয়াটা খুব দরকার পড়ে। তো আমি প্রত্যেকটা প্রোটেকশন ওদেরকে দিয়ে দিয়েছি এবং ওরা এখন বিবাহিত জীবন যথেষ্ট ভালো করে কাটাচ্ছে। তো এটা ছিল আজকের কেস। অসাধারণ একটা ঘটনা ছিল বনি, ঠিক আছে? মানে এরকম টাইপের ঘটনা কিন্তু অ্যাকচুয়ালি খুব রেয়ার। তুমি বলেছিলে না তড়কাতে হাত দিয়ে একটা আঙুলের দাগ পাওয়া গেছিল, ওটা আই থিঙ্ক কোনো মানে ওই যে প্রেতাত্মা ছিল ওর ইঁটো খেয়ে ফেলেছিল ওরা হয়তো। হ্যাঁ, ওরা অনেক কিছু ভুল করেছে। যেমন আমি তোমাকে বলি, এই জিনিসগুলো একদম করা উচিত নয়। যেখানে দাঁড়িয়ে মনে হবে যে খাবার দাবার নিয়ে আসার সময় গা ভারী হয়ে যাচ্ছে বা তোমার সাথে কিছু আসছে, সেই খাবার কিন্তু কখনো খেতে নেই। সেই খাবার ফেলে দিতে লাগে। ওদের উচিত ছিল সেটা ফেলে দেওয়ার। কিন্তু যেটা হয় আর কি, ওই বয়সের দুটো ছেলে মেয়ে কখনোই এত কিছু ভাববে না। ওরা খেয়ে নিয়েছে, যেমন কাবাব খেয়েছে, তেমন রুটি খেয়েছে, তেমন তড়কাটাও খেয়ে নিয়েছে। অনেক জিনিস এরকম আছে, যখন সোনিয়া দেখতে পাচ্ছে যে দেবরাজ একা একা কথা বলছে এবং দেবরাজ ওকে উত্তর দিলই না যে ফ্ল্যাটে কে এসেছিল বা কোনো কিছু। কিছু কিছু ছোট ছোট জিনিস আমরা নজর আন্দাজ করে দিই বটে, কিন্তু অনেক সময় এই জিনিসগুলো আমাদের উপরে ভারী হয়ে আসে। তো আজকের এই কেসটা এরকম ছিল, এবং আমি তো শুধু ভাবছি যে এই দুটো ছেলে মেয়ে ওই রাত্রেবেলাটা কিভাবে কাটিয়েছে। মানে এই রাতের বেলাটা মানে সাধারণত যাদের সাথে ঘটে তারাই বোঝে, যাদের সাথে ঘটে না তারা হয়তো এটা ভাবছে যে এটা এত কিছু হতে পারে। ওরা কিন্তু কিছু তেমন দেখলো না, দেখেছে তো শুধু সোনিয়া এক ঝলকের জন্য। মানে তুমি ভাবো তো, দরজা খুলে যদি এরকম কেউ দেখে ওরকম রাত্রেবেলা,
সে তার কেমন লাগবে যে একজন ঝুলছে এবং তার দিকে তাকিয়ে রয়েছে রীতিমতো। খুব ভয়ানক রাত Exactly. গেছে ওদের। এক্স্যাক্টলি। এটাই ছিল আজকের ঘটনা। আজকের এই ঘটনা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন অ্যান্ড সাবস্ক্রাইব টু কিউরিও ফাইট। আপনি যদি আমার থেকে কোনো স্পিরিচুয়াল হেল্প চান, কোনো অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন চান, তন্ত্র রিলেটেড কোনো হেল্প চান, যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে, যেটি হচ্ছে 6290675195। তাহলে চলুন দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে, যেটি আসছে রবিবার দিন দুপুর ঠিক 3টের সময়। ততক্ষণ অবধি কিউরিও ফাইটের এরকম আরও 2টি এপিসোড দেখতে শুনতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাদিকের বক্সে ক্লিক করুন। Curiophyte presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে